আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি ওয়ান শট ক্লাসে। আমি রাকিবুল হাসান। আমি তোমাদের সাথে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মমতাদি, যেটা আমাদের বাংলা বইতে থাকা সবথেকে ইন্টারেস্টিং যে গল্পগুলো রয়েছে সেগুলোর ভেতর একটা। ইন্টারেস্টিং কেন বলছি, বলার পেছনে একটা কারণ আছে, সূক্ষ্ম কারণ। কারণটা হচ্ছে এইটাই যে এই গল্পটা আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং আমরা জানি যে বাংলা সাহিত্যে বাঙালির মনস্তত্ত্ব নিয়ে অথবা মানুষের যে চিন্তাধারা সেইটা নিয়ে সবথেকে বেশি যেই লেখকগুলো আলোচনা করেছেন বা যেই লেখকগুলো এই বিষয়গুলোর উপর ফোকাস করে গল্প উপন্যাস লিখেছেন, তাদের ভেতর আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় অন্যতম একজন লেখক। এবং আমরা যদি খেয়াল করি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা যে পদ্মা নদীর মাঝি উপন্যাসটা রয়েছে, সেই উপন্যাসটা যখন আমরা পড়তে যাই তখন দেখা যায় যে এই উপন্যাসের ভেতর আসলে উনি মানুষের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যে মানবীয় দ্বন্দ্ব এবং মানবীয় যে বৈশিষ্ট্যগুলোর সূক্ষ্ম উপস্থাপন করেছেন, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আন্দোলিত করে এবং আমরা এইটার পরিচয়টা তার লেখা থেকেই পাই। সো এই যে মমতাদি যে এই গল্পটার ভেতরে গেলেও আমরা এরকম মানব মনের ক্ষুদ্র কোণে লুকিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো একটা আশা, কোনো একটা হতাশা বা কোনো একটা চাওয়া, সামান্য সম্মান প্রত্যাশা কিংবা সামান্য স্নেহ প্রত্যাশা, এই যে ছোট ছোট যেই চাওয়ার বিষয়গুলো রয়েছে, এই জিনিসগুলোর প্রকাশ অথবা এই জিনিসগুলোর প্রাপ্তি আমরা কিন্তু এই গল্পটার ভেতরে দেখতে পাই। সো এখন আসো আমরা যদি এই গল্পটা নিয়ে আলাপ আলোচনা করতে যাই, এই প্রশ্নের যদি আমরা সৃজনশীলের উত্তর করতে যাই, তাহলে শুধু সৃজনশীল না, সৃজনশীল সহ আমাদের এমসিকিউ যে পার্টটা রয়েছে সেগুলোর অ্যান্সার যদি আমরা করতে যাই, তাহলে অ্যান্সার করার আগে তো আমাদের আসলে মূল পাঠটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকা দরকার। এবং মূল পাঠ সম্পর্কে আইডিয়া নেওয়ার আগে অবশ্যই আমাকে সেই পাঠটা যিনি লিখেছেন সেই লেখক সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকা দরকার। তো আসো আমরা একটু মূল আলোচনা দিয়ে শুরু করি, প্রাথমিক আলোচনা দিয়ে। তারপর আমাদের যে প্রধান অংশটা রয়েছে প্রশ্ন এবং উত্তর পর্ব, সেই উত্তরটার দিকে আমরা আগাবো। তো প্রথমে আমরা যদি এখানে আসি যে আমাদের যে মমতাদি, এটা হচ্ছে একটা ছোট গল্প যেটা আমাদের লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, যার আসল নাম আসলে মানিক ছিল না, তার আসল নাম ছিল বেসিক্যালি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। উপাধিটা ঠিক ছিল, কিন্তু তার মূল যে নামটা, এখানে মানিক ছোট্ট একটা নাম, এটা একটু কঠিন খটোমটো একটা নাম ছিল, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। উনি জন্মগ্রহণ করেন 1908 সালে এবং মারা যান 1956 সালে। সো মোটামুটি একটা সংক্ষিপ্ত জীবনী উনি কাটিয়েছেন। এখন ওনার যেই জন্ম এবং মৃত্যু, ওনার জন্ম কিন্তু হয়েছে বিহারের সাঁওতাল পরগনায়, কিন্তু ওনার যে পৈতৃক নিবাস, সেই পৈতৃক নিবাসটা কিন্তু ছিল আমাদের মুন্সিগঞ্জে। পৈতৃক নিবাস ছিল মুন্সিগঞ্জে। সো আমাদের এলাকার মানুষজন, আমাদের কাছের মানুষজন মানিক, এবং তিনি যখন লেখালেখি শুরু করেন, লেখালেখিটা শুরু হয়েছে একটা ইন্টারেস্টিং ওয়েতে। বেসিক্যালি উনি যখন পড়াশোনা করছেন, বিএ ক্লাসের ছাত্র, বিএ বলতে উনি গণিতে অনার্স করতে ভর্তি হয়েছিলেন। সো এই গণিতে অনার্স করার সময় উনি একবার বন্ধুদের সাথে বাজি ধরেন এবং বাজি ধরে উনি একটা গল্প লেখেন। গল্পটার নাম ছিল অতসী মামি। সো বন্ধুদের সাথে বাজি ধরে যখন উনি এই গল্পটা লেখেন, তখন এই গল্পটা প্রকাশ হয় বিচিত্রা পত্রিকায়, এবং এই গল্পটা প্রকাশিত হলে চারিদিক থেকে প্রচুর প্রশংসা আসতে থাকে ওনাকে, প্রশংসা করে অনেকে অনেক রকম কথা বলা শুরু করে, এবং বন্ধু মহলে উনি মোটামুটি একটা ফেভার পেয়ে যান। ফেভার বলতে উনি বিখ্যাত হয়ে যান সবার সামনে। সো যখন উনি দেখছেন যে উনি গল্প লিখে এরকম খ্যাতি, এরকম প্রশংসা সব কিছু অর্জন করতে পারছেন, তখন উনি চিন্তা করেন যে তাহলে আর আমার এত কষ্ট করে পড়ালেখা করার কি দরকার। যেই কারণে দেখা যায় যে উনি অনার্সটা কমপ্লিট করতে পারেন নাই। উনি যে বিএ ক্লাসে ভর্তি হয়েছিলেন ম্যাথে অনার্স করার জন্য, সেটা উনি শেষ করতে পারেন নাই। উনি মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন, লেখালেখিটাকে উনি ওনার প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেন। কিন্তু এটা যে ওনার একটা ভুল সিদ্ধান্ত ছিল, সেই জিনিসটা উনি পরে উপলব্ধি করেন, এবং পরবর্তী জীবনে উনি আমাদেরকে একটা ছোট্ট উপদেশ দিয়ে গেছেন। বিশেষ করে যারা লেখালেখিকে পছন্দ করি, যারা চাই যে বড় হয়ে আমিও একজন লেখক হব, এইরকম মানুষদের জন্য উনি ছোট্ট একটা উপদেশ দিয়ে গেছেন। উনি বলেছেন যে কেউ যেন জীবিকা হিসেবে লেখালেখিকে গ্রহণ না করে। কারণ যদি আমরা লেখকদের জীবনের দিকে তাকাই, বেসিক্যালি যাদের জীবিকা অর্জনের প্রধান উপায় ছিল শুধুই লেখালেখি, এরকম একজন লেখক ছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলামের কাহিনীর দিকে যদি আমরা দেখি, ওনার জীবন কাহিনীটা, বিষয়টা এরকম যে ওনার একটা ছেলে মারা গেছে।
সো ছেলের দাফন কাফন করতে হবে, ওনার হাতে টাকা নাই। তো উনি পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমার ছেলে তো মারা গেছে, এর দাফন কাফনের জন্য কিছু টাকা দরকার, আপনি দয়া করে আমাকে কিছু টাকা ধার দেন, আমি পরবর্তীতে আপনাকে কিছু একটা লিখে দিয়ে আপনার ধার শোধ করে দিব। সো সম্পাদক বলতেছে, উনি আবার আরেক কাঠি সরে শুনে বলতেছে, আপনি এত বিখ্যাত একজন কবি মানুষ, আপনার ছেলের দাফন কাফনের জন্য আপনি আমার কাছে টাকা ধার চাইতেছেন? আপনার কাছে আমার কাছে টাকা ধার চাওয়ার কোনো দরকার নাই আপনার, বরং আপনি আমাকে একটা কবিতা লিখে দেন, আপনার ছেলের জন্য যতটুকু খরচ দরকার সব টাকা আমি দিয়ে দিচ্ছি। সো সেই সময় ছেলের লাশটাকে বাড়িতে রেখে কাজী নজরুল ইসলাম পত্রিকা অফিসে বসে একটা কবিতা বা গান, যেইটা ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, এই গানটা যেইটা, ওইটা উনি লিখে দিয়ে তারপরে ওইখান থেকে টাকা নিয়ে এসে ছেলের দাফন কাফনের কাজটা সম্পন্ন করেন। সো এই যেই সিচুয়েশনটার ভেতর দিয়ে কাজী নজরুল ইসলাম গেছেন, সেই সিচুয়েশনটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আসলে বেয়ার করাটা খুব টাফ, এটা অনেক কঠিন আমাদের জন্য হবে। কারণ যখন একটা মৃত, মানে নিজের বাচ্চা মারা গেছে, তাকে আমি দাফন কাফন করার জন্য টাকা চাইতে গেছি, কারো কাছে হেল্প চাইতে গেছি, অ্যান্ড সে যখন আমাকে তার স্বার্থ উদ্ধারের জন্য কাজে লাগাবে, তখন জিনিসটা কিন্তু বেয়ার করা, হ্যান্ডেল করা অনেক বেশি টাফ। অ্যান্ড মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও জিনিসটা এরকম ঘটেছে। ওনার হয়তো ওনার এত বেশি স্ট্রাগলের গল্প আমরা দেখি নাই, বাট ওনার লাইফটা যে খুব বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিল এরকম না, ওনার লাইফেও মোটামুটি স্ট্রাগল ছিল, অর্থনৈতিক যে স্ট্রাগলটা সেটা ছিল। সো এটার কারণে উনি আমাদেরকে একটা অমূল্য উপদেশ দিয়ে গেছেন যে কেউ যদি লেখক হতে চায়, তাহলে সে যেন প্রথমে তার যে জীবিকা সংস্থানের উপায়টা সেইটাকে আগে এনশিওর করে, দুই বেলা দুই মুঠো ভাতের সংস্থানের ব্যবস্থা যেন সে আগে করে রাখে, তারপরে যেন সে লেখালেখিটাকে বেছে নেয়। কারণ তোমার পেটে যদি ভাত না থাকে, আলটিমেটলি তোমার মাথা থেকে কোনো কিছু ভালো জিনিস বের হবে না। অ্যান্ড বঙ্কিমচন্দ্র এই ব্যাপারে আমাদেরকে আরেকটা সুন্দর উপদেশ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে টাকার জন্য লিখিবেন না, যদি টাকার জন্য লেখেন তাহলে এইটা শুধু মানুষের মনোরঞ্জনের কাজেই লাগবে, আলটিমেটলি সাহিত্যের যেই সৌন্দর্য, সেই সৌন্দর্যটা ক্ষুণ্ণ হবে। সো টাকার জন্য লেখালেখি করাটা একটু অ্যাভয়েড করা দরকার। এনিওয়েজ, আমরা মূল গল্প থেকে অনেক দূরে সরে চলে গেছি, এখন আমরা আবার এখানে ফেরত আসি, মানিকের কাছে একবার একটু ফেরত আসি। এখন এই যে অতসী মামি পত্রিকা, এইখানে উনি যখন এই যে অতসী মামি নামের যে গল্পটা, এটা যখন ওনারা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হইলো, তখন উনি বিখ্যাত হয়ে গেলেন, এবং তখন থেকে উনি লেখালেখিটাকে গ্রহণ করেন, এবং উনি বেসিক্যালি ঔপন্যাসিক ছিলেন, উপন্যাস লিখতেন, এবং উনি প্রায় 50টার অধিক উপন্যাস রচনা করেছেন। সো ওনার উপন্যাসের সংখ্যা ছিল 50+, এবং এইগুলোর ভেতর যে উল্লেখযোগ্য উপন্যাসগুলো ছিল সেগুলোর ভেতর আমরা জানি যে উনি লিখেছেন পদ্মা নদীর মাঝি, তারপরে অহিংস, চতুষ্কোণ, তারপরে ওনার উপন্যাসের ভেতর আরও রয়েছে শহরতলী, পুতুল নাচের ইতিকথা। সো এই টাইপের যেই উপন্যাসগুলো, সেইগুলো উনি লিখেছেন, এবং সেইগুলো লিখে উনি বাংলা সাহিত্যে অমর বিখ্যাত হয়ে আছেন। এখন কথা হচ্ছে, ওনার লেখালেখির যদি বৈশিষ্ট্যগুলোর দিকে আমরা একটু তাকাই, তাহলে আবার আমরা এখানে দেখব যে ওনার লেখালেখিতে বেসিক্যালি দুইটা বৈশিষ্ট্য বা দুইটা ধারা প্রধানত লক্ষ্য করা যায়। তোমরা এসএসসি লেভেলে তোমাদেরকে আমি একটা ধারার সাথে পরিচিত করাবো, যখন এইচএসসি লেভেলে উঠবা তখন তোমাদেরকে দ্বিতীয় ধারাটার সাথে পরিচিত করাবো। তো তোমাদেরকে যে ধারাটার সাথে পরিচিত করাবো সেইটা হচ্ছে ওনার লেখাতে দেখা যায় যে কার্ল মার্কসের যেই প্রভাবটা, সেইটা অনেক বেশি প্রভাব রাখছে। মানে কার্ল মার্কসের যে চিন্তা চেতনা, তার যে ভাবধারা, বা তার যে শ্রেণী সংগ্রামের যেই বিষয়টা, সেই জিনিসটা ওনার লেখালেখিতে ফুটে ওঠে। এবং ফ্রয়েড নামের আরেকজন ব্যক্তি আছে, সিগমন্ড ফ্রয়েড, এবং ওনার যেই তত্ত্বগুলা বা ওনার যেই ধারণাগুলা, যে আইডিয়াগুলা, সেইগুলোও আমরা এই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার ভেতর খুঁজে পাই। এর ভেতর ফ্রয়েডীয় পার্টটা আমরা আরেকটু বড় হলে দেখব। আমরা আপাতত মার্কসের পার্টটাতে দেখি যে কার্ল মার্কস চিন্তা করছিলেন কি। কার্ল মার্কস একজন বেসিক্যালি সমাজবিজ্ঞানে ওনাকে নিয়ে পড়াশোনা বেশি করা হয়, এবং আমি যেহেতু নিজেও সমাজবিজ্ঞানের স্টুডেন্টস, ওনাকে নিয়ে অনেক বেশি পড়াশোনা করছি। মার্কসের জন্য অনেক সময় পরীক্ষাতে মার্কস পাই নাই, তবে সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে মার্কসের কথা খুব সংক্ষেপে সহজে বুঝিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে উনি সমাজের মানুষজনকে দুইটা শ্রেণীতে ভাগ করছে, একটা হইল বড়লোক শ্রেণী, একটা হইল গরিব শ্রেণী, শেষ। মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, অথবা তোমার বুর্জোয়া আর প্রোলেটারিয়েট। এখন এই যে মালিক শ্রেণী যারা আছে বা যারা বুর্জোয়া শ্রেণী আছে, এরা অলওয়েজ আমাদের যারা শ্রমিক শ্রেণী আছে বা যারা প্রোলেটারিয়েট শ্রেণীর মানুষজন, তাদেরকে শোষণ করে, এবং এদের ভেতরে এই বিষয়টাই সবসময় চলমান থাকে। এরা যে পরিশ্রম করে কোনো একটা পণ্য বা সেবা বা দ্রব্য কোনো কিছু উৎপাদন করতেছে, এবং সেইটা সেল করে যে টাকাটা ইনকাম হচ্ছে, সেই ইনকামের লভ্যাংশের বেশিরভাগটাই আমাদের মালিক পক্ষ গ্রহণ করতেছে। ইভেন এই যে যারা পরিশ্রম করতেছে, তাদের পরিশ্রমের যে প্রাপ্য পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটাও তারা তাদেরকে ঠিকঠাক মতো দিতে চায় না। এদের পরিশ্রমের ভাগের টাকা থেকে এরা আরও
আরও কিছু টাকা বাঁচায় রাইখা এরা নিজেদের ধন সম্পত্তি বৃদ্ধি করতেছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এবং এই গার্মেন্টস ফ্যাক্টরিতে ধরে নিলাম হচ্ছে 2000 মানুষজন কাজ করে। এখন আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল ল বলতেছে যে একটা ফ্যাক্টরি হোক বা যে কোনো বিষয়ই হোক, এখানে একজন লেবার সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করবে, এবং যদি 8 ঘন্টার বেশি কাজ করতে হয় সেই ক্ষেত্রে তাকে প্রত্যেক ঘন্টা কাজের জন্য এক্সট্রা পেমেন্ট দিতে হবে, এবং এই যে 1 ঘন্টা কাজের যে এক্সট্রা পেমেন্টটা সেইটা নর্মাল যে 1 ঘন্টার পেমেন্ট হইতো সেইটার থেকে বেশি হতে হবে। এখন দেখা যায় যে আমাদের বিভিন্ন কারখানাতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বা বেসিক্যালি কর্পোরেট জায়গাগুলোতে এরকম হয় যে 8 ঘন্টার যে শিডিউল সেটা তো মুখে মুখে থাকে, বাট 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টা কখনো কখনো কাজ করতে হয়। এবং এই যে এক্সট্রা 1 ঘন্টা 2 ঘন্টা, ধরো তুমি 8 ঘন্টার জায়গায় যদি 10 ঘন্টায় কাজ করো, তাহলে তুমি একা এক্সট্রা দিলা 2 ঘন্টা। যদি কারখানাতে তোমার হচ্ছে শ্রমিক থাকে টোটাল 2000 জন, তাহলে 2000 জন যদি এক্সট্রা 2 ঘন্টা করে দেয় তাহলে 4000 ঘন্টার কাজ কিন্তু এক্সট্রা হচ্ছে। এবং এই যে 4000 ঘন্টার কাজ, এই 4000 ঘন্টার কাজ তোমার হচ্ছে একদিনে, তাহলে যদি তুমি মাসে 25 দিনের কথাও কল্পনা করো, তাহলে 25 দিনে তোমার কত ঘন্টা কাজ হচ্ছে? 1 লাখ ঘন্টার এক্সট্রা কাজ। এবং এই এক্সট্রা কাজের জন্য তোমার যে ইনকামটা, সেটার বেতনটা কিন্তু ওদেরকে দেওয়া হচ্ছে না, এটা টোটালটাই যাচ্ছে মালিক পক্ষের পকেটে। সো মার্কস বলতেছেন যে এই যে সারপ্লাস ইনকামটা, এই ইনকামটা বড়লোকদেরকে আরও বড়লোক করতেছে, আর হচ্ছে গরিবদেরকে আরও গরিব করতেছে। এবং তিনি এক্সপেক্ট করেন যে এই যারা শোষিত শ্রেণীর মানুষজন বা যারা শ্রমিক শ্রেণীর মানুষজন, তারা একসময় তাদের বিরুদ্ধে হয়ে আসে এই শোষণের বিরুদ্ধে সোচ্চার হবে, এবং তারা হচ্ছে নিজেদের অধিকার আদায় করে নেবে। তারা এই বুর্জোয়া শ্রেণীকে হটিয়ে দিয়ে তাদেরকে বিতাড়িত করে সেই জায়গাটা তারা দখল করে নেবে, সমাজের নিয়ন্ত্রণটা তাদের হাতে আসবে। এখন আমরা যদি এইখান থেকে সারাংশটাকে নিতে চাই, তাহলে এখানে মূল যে বিষয়টার উপর ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে মালিক এবং শ্রমিকের ভেতরকার যে সম্পর্কটা সেইটা। এবং এই সম্পর্কটা যদি একটা ব্যালেন্সের ভেতরে থাকে, তাহলে কিন্তু আর মার্কস যেই আন্দোলনের চিন্তা করছেন, অথবা উনি যে হচ্ছে চিন্তা করছেন যে শ্রমিকরা এসে মালিকদেরকে তাড়িয়ে দিবে, এই ধরনের কোনো ঘটনা কিন্তু, বা যে বিপ্লবের চিন্তা উনি করেছেন, সেই বিপ্লবটা কিন্তু সংঘটিত হবে না। কারণ মালিকরা যদি শ্রমিকদেরকে শোষণ না করে, তারা যদি তাদেরকে ঠিকঠাক মতো তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেয়, তাদের ভেতর যদি একটা ব্যালেন্সড রিলেশনশিপ বজায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আর এই দ্বন্দ্ব, বিপ্লব, কোন্দল, মারামারি, হানাহানি এগুলোর কোনো দরকারই হবে না। সো সেই জিনিসটাই আমরা দেখি যে এই যে মমতাদি যে গল্পটা রয়েছে এখানে আমরা দেখি যে লেখকের যেই পরিবারটা ছিল, সেই পরিবারটা আমাদের মমতাদিকে যে শুধু কাজের লোক হিসেবে দেখেছে তা না, বরং তারা তার প্রতি সহমর্মিতা, সহনশীলতা, এরপরে হচ্ছে ভালোবাসা, শ্রদ্ধা, প্রাপ্য মর্যাদা সব কিছুরই ব্যবস্থা করেছে। তাকে নিজেদের পরিবারের একজন হিসেবে গ্রহণ করেছে, এবং আমাদের লেখকও তাকে নিজের বোন হিসেবে গ্রহণ করেছে। আবার মমতাদিও সিমিলারভাবে আমাদের লেখককে তার ছোট ভাই হিসেবে গ্রহণ করেছে। তাদের ভেতরে এই যে পারস্পরিক সম্মান এবং ভালোবাসার যে সম্পর্কটা তৈরি হয়েছে, সেই জিনিসটাই কিন্তু আমাদের এই মমতাদি যে গল্পটা রয়েছে, এই গল্পটার মূল কথা। সো আমরা যদি মমতাদি যে গল্পটা রয়েছে, এই গল্পটার মূল কথাটাকে এক বাক্যে বলতে চাই, তাহলে বলা হচ্ছে যে গৃহকর্মীর প্রতি মানবিক আচরণের শিক্ষা পাই আমরা এখান থেকে। সো মমতাদি গল্পের আমাদের যে মূল কথাটা, সেইটা হচ্ছে গৃহকর্মীর প্রতি মানবিক আচরণের শিক্ষা। এটাকে আমরা আরেকটু ব্রড করে বলতে পারি যে সেটা হচ্ছে যে আমাদের যে গৃহকর্মে নিয়োজিত মানুষজন, তাদের প্রতি মানবিক আচরণ, বা বেসিক্যালি শ্রেণী বৈষম্য বা শ্রেণীভেদের ঊর্ধ্বে উঠে সকলের প্রতি মানবিক আচরণ। সো গৃহকর্মীর প্রতি এটাকে আমরা আরেকটু ব্রডার সেন্সে যদি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে শ্রেণীভেদের ঊর্ধ্বে উঠে সকলের, আচ্ছা এখান থেকে দেখি, সকলের প্রতি, তারপরে কথা সেম, মানবিক আচরণের শিক্ষা। সো এই যে মানবিক আচরণের যে বিষয়টা, সেই জিনিসটাই কিন্তু আমাদের যে মমতাদি গল্পটা, এই গল্পটার মূল কথা। ওকে, এখন কথা হচ্ছে এই গল্প নিয়ে যখন আমরা কোনো প্রশ্নের উত্তর করতে যাব, আরেকটা জিনিস, এটা তো হচ্ছে আমাদের সরীসৃপ বই থেকে না, এটাকে আমি বলছি তোমাদের, বলা হয় নাই মনে হয়। সো মমতাদি যে এই মমতাদি গল্পটা হচ্ছে আমাদের সরীসৃপ নামের গ্রন্থ থেকে নেওয়া, আমাদের লেখকেরা লেখা এটা একটা বই, এবং এই বইটা প্রকাশ হয়েছে হচ্ছে 1939 সালে। সো এই তো মোটামুটি আমাদের 100 বছর হয় নাই, আমাদের মোটামুটি 85 বছর আগের বা 86 বছর আগের একটা গল্প এটা। ওকে,
সো এখন কথা হচ্ছে এই গল্পটার যদি আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে যাই অথবা এমসিকিউতে গেলেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে মূল যে ভাবটা সেই ভাবটার উপর বেস করে বা থিমটার উপর বেস করে আমাকে থিমেটিক কোশ্চেন করে। সো আমরা যদি এই গল্পের মূল বিষয়গুলোকে একটু বুঝে নিতে পারি তাহলেই দেখা যাবে যে এইখানে আমার যে এই প্রশ্নের অ্যান্সার করার জায়গাটা সেটা মোটামুটি আমাদের জন্য কিন্তু কভার হয়ে যাবে। এখন কথা হচ্ছে এইখানে যদি আমরা একটু এখানে যদি আমরা হচ্ছে একটু আগাই যে আমাদের এই গল্পে কোন কোন বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে। সো প্রথমে আমরা হচ্ছে গল্পটার যে মূল বিষয়টা সেটার দিকে একটু আগাই। প্রথমেই তো বলেছি যে এখানে আমাদের যে বিষয়টা ফুটে উঠেছে সেটা হচ্ছে মানবিক আচরণ, এর সাথে আমরা এখানে আনতে পারি হচ্ছে সহমর্মিতা, এরপরে আসতে পারে হচ্ছে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সহমর্মিতা হতে পারে, এরপরে হচ্ছে আমাদের এইখানে সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা আসতে পারে। এরপরে আমাদের হচ্ছে গৃহকর্মীর প্রতি যে সম্মান বা শ্রদ্ধা প্রদর্শনের যেই বিষয়টা রয়েছে সেইটা হতে পারে। তারপরে হচ্ছে সহমর্মিতা বলেছি, সৌহার্দ্যপূর্ণ আচরণ, মানবিক আচরণ বলেছি, এর সাথে আছে হচ্ছে আমাদের মমত্ববোধ, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের গল্পের ভেতর যে জিনিসটা ফুটে উঠেছে সেইগুলা। তার সাথে আরও কয়েকটা জিনিস আছে, যেরকম এখানে আমাদের মমতা দিকে যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়েছে। সো এই যে সম্মানের যেই বিষয়টা, সম্মান প্রদর্শন, এই যে জিনিসটা, এই জিনিসটাও আমার এখানে ইম্পর্ট্যান্ট হতে পারে। সো মোটামুটি আমার গল্পের ভেতর যে জিনিসগুলো ফোকাস করা হয়েছে সেই জিনিসগুলো হচ্ছে এইটা, এবং এই কাজগুলো করছে কারা? এই প্রত্যেকটা কাজ করছে হচ্ছে আমাদের লেখকের যে পরিবার ছিল, লেখক ও তার পরিবার। সো যখনই আমাকে কোনো প্রশ্নে লেখক বা তার পরিবার সম্পর্কিত কোনো প্রশ্ন আসবে অথবা গল্প সম্পর্কিত, যে গল্পে কোন কোন বিষয় ফুটে উঠছে, কোনটা ফুটে ওঠে না, সম্পূর্ণ ভাব ফুটে উঠছে কিনা, সমগ্র ভাব ফুটে উঠছে কিনা, এই ধরনের কোশ্চেন যখন আসবে তখন আমরা খেয়াল করব যে এই বিষয়গুলো এখানে উপস্থিত আছে কিনা। এবং সেইটার সাথে আরেকটা সেকেন্ড পার্ট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মমতাদি যেই ক্যারেক্টারটা ছিল, আমাদের মমতাদির যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই জিনিসগুলো হচ্ছে আবার আমাদের একটু খেয়াল রাখা দরকার। কারণ কিছু কিছু প্রশ্ন থাকবে যেই প্রশ্নগুলোতে আমাকে পুরো গল্পটার উপর ফোকাস না করে বরং মমতাদির যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটার উপর ফোকাস করা হবে। সো বিষয়টা হচ্ছে সিম্পল কথা, যদি গল্পের ওপর ফোকাস করা হয় অথবা লেখকের পরিবারের ওপর ফোকাস করা হয় অথবা লেখকের ওপর ফোকাস করা হয় অথবা লেখকের মায়ের ওপর ফোকাস করা হয়, তাহলে আমরা এই কথাগুলা, এই বৈশিষ্ট্যগুলা আমাদের সৃজনশীল প্রশ্নের অ্যান্সারের ভেতর ইউজ করতে পারি। আর যদি মমতাদের কথা বলা হয় তাহলে এইখানে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আসবে সেটা হচ্ছে যে উনি ছিলেন আত্মমর্যাদাবোধ সম্পন্ন, এরপরে আমাদের মমতাদি ছিল হচ্ছে সুশৃঙ্খল, ওনার কাজের ভেতর প্রচণ্ড শৃঙ্খলতা ছিল। এরপরে উনি ছিলেন কাজের ক্ষেত্রে প্রচণ্ড ক্ষিপ্র, সো ক্ষিপ্রতা। এরপরে হচ্ছে কাজের ব্যাপারে উনি অনেক বেশি সিরিয়াস ছিলেন, তার সাথে সাথে কী ছিলেন, উনি অনেক বেশি গোছানো ছিলেন। সো এই জিনিসটা আসতে পারে। আত্মমর্যাদাবোধ সম্পন্ন যে কথাটা, সেই কথাটা তো আমরা বলছি। এরপরে হচ্ছে উনি কর্তব্যের প্রতি অনেক বেশি নিষ্ঠাবান ছিলেন। সো আমরা এখানে হচ্ছে কর্তব্যনিষ্ঠ এই কথাটাকে অ্যাড করতে পারি। এরপরে এইখানে আমাদের যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে ভালোবাসা প্রদানকারী ছিলেন উনি। বেসিক্যালি ওনার স্নেহ ভালোবাসা নিজে যেরকম প্রত্যাশা করতেন সেরকম যারা ভালোবাসা তার কাছ থেকে প্রত্যাশা করে তাদেরকেও উনি আসলে স্নেহ মায়া করতে কখনো কার্পণ্য করেন নাই। সো উনি ভালোবাসা প্রদানকারী একটা চরিত্র ছিলেন। এরপরে উনি ছিলেন হচ্ছে প্রথা বিরুদ্ধ মানে কীরকম, মানে এই যে এইটা তো হচ্ছে 1939 সালে লেখা গল্প, এবং সেই সময় খুব বেশি ফ্যামিলিতে এরকম দেখা যাইতো না যে মহিলারা ঘরের বাইরে এসে কাজকর্ম করতেছে। সো ওই জায়গাটা থেকে যে উনি যেই নারীদেরকে হচ্ছে নারীদের ঘরের ভেতরে থাকার যেই প্রথাটা, সেই প্রথাটাকে ভঙ্গ করে উনি যে ঘরের বাইরে এসে ইনকাম বা রোজগার করার জন্য হচ্ছে চেষ্টা করছেন, সেইটার কারণে ওনাকে প্রথা বিরুদ্ধ বলা যায়। এরপরে উনি ছিলেন হচ্ছে শব্দহীন, তারপরে ছিলেন হচ্ছে অনুভূতিহীন, তারপরে উনি ছিলেন হচ্ছে নির্বিকার। এরপরে ওনার চোখ দুইটা ছিল অচঞ্চল।
চোখ দুইটা এতই স্থির থাকতো যে ভেতরে কোন ধরনের ইমোশন কাজ করতেছে সেই জিনিসটা সহসা টের পাওয়া যাইতো না, যতক্ষণ না উনি সেটা দেখানো মানে নিজে থেকে দেখাইতে চাইতেন। সো শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে উনি মোটামুটি প্রতিবাদী ছিলেন অল্প স্বল্প। আর এর সাথে আরেকটা যে বিষয়টা ছিল সেইটা হচ্ছে দায়িত্ববান, প্রথা বিরুদ্ধ, ওয়েট, কৃতজ্ঞতা ছিল ওনার। সো এইখানে হচ্ছে কৃতজ্ঞ। এখন কথা হচ্ছে প্রতিবাদের যে জিনিসটা, এইটা আমরা আমাদের যে মেন গল্পটা আছে সেই গল্পটার ভেতরেও এইভাবে কিন্তু দেখতে পাই না। সো এইটা একটা ইন্টারেস্টিং জায়গা। বিষয়টা হচ্ছে তোমাদের বইতে তো গল্পটার ছোট্ট একটা পার্ট দেয়া, বাট এইটার বাইরে গল্পটার আরও মোটামুটি বেশ কিছু অংশ আছে। সো আসো তোমাদেরকে সেই গল্পটা একটু শোনাই। বেসিক্যালি আমাদের এইখানে যেই ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারটা হচ্ছে আমাদের মমতাদি তো মেন ক্যারেক্টার, এবং মমতাদের সাথে আমরা দেখি যে এইখানে আমাদের যেই মূল ক্যারেক্টারটা ছিল আরেকটা, সেটা হইলো আমাদের যে লেখক বা আমাদের যে ছেলে, সেই ছেলেটা। এখন এই ছেলেটার গল্পে নাম ছিল হচ্ছে সুরেশ। সো মমতাদি তো ছিলই, মমতাদির হচ্ছে যে স্বামীর কথা বলা হয়েছে গল্পে, সেই স্বামীর নাম ছিল হচ্ছে নগেন। আর আমাদের যে এই গল্পের যে ছেলেটা, যে স্কুল পড়ুয়া ছেলে বেসিক্যালি, সো সরাসরি শুধু ছেলে না লিখে আমরা লিখি হচ্ছে স্কুল পড়ুয়া ছেলে। এই স্কুল পড়ুয়া ছেলের নাম ছিল হচ্ছে সুরেশ। এবং ওই যে সুরেশকে নিয়ে যে মমতাদি কমলা খাওয়াইতে যান সেই জায়গাটা তো আমরা জানি, সেই কাহিনীটা তো আমরা জানি। তো এখন কথা হচ্ছে এই যে কমলা খাইতে গেছে, যাওয়ার পরে ওইখান থেকে আসার আগে ওইখানে যতটুকু বলা ছিল যে হচ্ছে উনি বলতেছেন তুমি এখন বাড়ি যাও, তোমার তো খিদে পেয়েছে। এখন তার পরবর্তীতে যা দেখা যায় যে হচ্ছে আমাদের মমতাদের স্বামী বাসায় ফেরে, বাসায় ফেরার পরে নগেনকে দেখার পরে তাকে জিজ্ঞেস করে যে তুমি কিডা। তারপরে সে সুন্দর করে অ্যান্সার দেয় যে আমি হচ্ছি সুরেশ। তখন সে তার পরিচয়টা দেওয়ার পরে হচ্ছে তাদের ভেতরে কথাবার্তা হয়, এবং সে ওইখানে নানা রকম হচ্ছে নানা রকমভাবে সুরেশকে বিরক্ত করার চেষ্টা করে, যে নগেন ছিল সে, যেরকম তার মুখে হচ্ছে বিড়ির ধোঁয়া ছাড়ে সে, এরপরে হচ্ছে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, তার পকেটের ভেতর বিড়িটা পুড়ে দেয়। সো এরকম উল্টাপাল্টা নানা রকম কাজ করে, এবং সেই জায়গাটাতে মমতাদি খুব কৌশলের সাথে বলে যে এই যে তুমি ওর সাথে এরকম ফাইজলামি করতেছো, এখন যদি ওর মা আমার কাছ থেকে তাড়াইয়া দেয় তাইলে কিন্তু পরে তুমি এসে কান্নাকাটি করলে আর হবে না, তখন কিন্তু হচ্ছে তো এই যে মাসে যে 15টা টাকা আসতেছে সেই টাকাটা কিন্তু আর আসবে না। সো এরকমভাবে মমতাদি তার স্বামী নগেনকে কন্ট্রোলে রাখে, তাকে খেয়ালে রাখে। এবং দিন শেষে বলতে গল্পের শেষে যে দেখা যায় যে আমাদের হচ্ছে মমতাদি একটা সন্তান তো ছিল 5 বছরের, পরবর্তীতে তার আরেকটা সন্তান হয়। সো সেই সন্তানটা যখন পেটে আসে তখন মোটামুটি উনি 4-5 মাস কাজ করেন, তার পরবর্তীতে যখন আর উনি শারীরিকভাবে কুলিয়ে উঠতে পারেন না তখন উনি কাজটা ছেড়ে দেন, এবং সন্তান হওয়ার পরে উনি আর কখনো কাজে ফেরত যান নাই। এবং আমাদের লেখক ওনার সন্তান হওয়ার পরেও কয়েকবার গেছিল ওনার সাথে দেখা করতে, ওই বাচ্চাটারেও দেখছে। কিন্তু তারপরে হচ্ছে যেহেতু মানে মমতাদিকে তার স্বামীও বারবার জোরাজোরি করতো যে তুমি আবার কাজে ফেরত যাও, বাট মমতাদি নিজের থেকে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নেয় যে উনি আর কাজে ফিরবে না। তো লেখকও দেখতেছে যে মমতাদি যেহেতু আর কাজে আসবে না, সো এইখানে আমার হচ্ছে আর অযথা যাতায়াত করে কোনো লাভ নাই, সে চলে আসে। সো এই হচ্ছে মোটামুটি গল্পের লাস্ট যে পার্টটা ছিল সেইটা। আর মূল গল্পটা তো তোমরা পড়ছোই যে মমতাদি শুরুতেই আসছিল একটা কাজের খোঁজে, আসার পরে কাজকর্ম তো শুরু করার পরে প্রথম দিকে লেখকরা তেমন একটা পাত্তা দেয় নাই, কিন্তু লেখক তার স্নেহ মায়া ভালোবাসা পাওয়ার জন্য উতলা হয়ে উঠছিল। তো লেখকের মাও তাকে সান্ত্বনা দেয় যে খুব বেশি টেনশন করো না, ওর 2 চোখ ভরা স্নেহ আছে এবং সে এক সময় তোমাকে খুবই ভালোবাসবে। সো ভালো তাকে বাসে। মোটামুটি 1 সপ্তাহ যাওয়ার পরে যখন সে চুরি করে সন্দেশ খাচ্ছিল সেই সময় যে তাকে ধরে ফেলে, এবং ধরে ফেলার পরে বলে যে যতটুকু দেখছো তুমি কয়টা খাইতেছিলে, আমি দরজায় দাঁড়ায় দাঁড়ায় গুনতেছিলাম, তো যে দেখছি যে তুমি যে কয়টা খাইছো অলরেডি তোমার অসুখ হইতে পারে, সো এখন তোমার আর নতুন করে খাওয়ার দরকার নাই, তুমি আর খাইও না। সো যখন এরকম করে বুঝাই বলছে, তখন লেখকের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রেও হয় কি যে কেউ যখন আমাকে কোনো একটা কাজে বাধা দেয় আমার কিন্তু ওই কাজটা করার আগ্রহ আরও বৃদ্ধি পায়। কিন্তু যখন কেউ আমাকে বুঝাই বলে যে না এই কাজটা করলে তোমার ক্ষতি, তখন নিজের ক্ষতির কথা চিন্তা করি আমি কিন্তু আর এই কাজটা করি না। এই কারণে হচ্ছে একটা জায়গায় হচ্ছে এরকম শুনছিলাম যে বাচ্চাদেরকে কখনোই বলতে নাই যে বাবা আর চকলেট খায়ও না বা চকলেট কেড়ে নিতে নাই, বরং বাচ্চারা যখন চকলেট খাইতেছে বারবার করে তখন ওদেরকে এই ভয় দেখানো উচিত যে তোমার দাঁতে পোকা হবে, তুমি যদি বেশি চকলেট খাও তোমার দাঁতে পোকা হবে, তাহলে তোমার দাঁত পড়ে গেলে তখন
চকলেট খাবা কি দিয়া। সো এই ভয়টা যদি তার মনের ভেতর থাকে তখন সে আর চকলেট নিজে থেকেই খাবে না, বা খাইলেও বেশি খাবে না। কিন্তু যদি তার কাছ থেকে বারবার করে ওইটা কেড়ে নেওয়া হয় তখন সে চিন্তা করবে যে এইটা বারবার কেড়ে নিচ্ছে, না জানে এইটার ভেতর কোন মধু লুকিয়ে আছে, সো আমি বারবার এইটা করে মানে এইটা খাই। সো তাদের ভেতরে এই ধরনের জিনিসটা থাকে, এবং এইটা হিউম্যান নেচারের আরেকটা সূক্ষ্ম দিক, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় এখানে খুব সূক্ষ্মভাবে ফুটাই তুলছেন। সো এখান থেকে তাদের ভেতরে এক ধরনের সম্পর্ক শুরু হয়। আমাদের মমতাদি তাকে হচ্ছে ভাই হিসেবে মেনে নেয়, এবং সে তো আগে থেকেই তার স্নেহ পাওয়ার জন্য উতলা হয়েছিল। এবং তারপর থেকে দেখা যায় যে বিভিন্ন সময় তাদের ভেতর নানা রকম কথাবার্তা, কনভারসেশন এইগুলো হয়। এরপরে হচ্ছে মমতাদিকে যখন তার সামনে চর মারে তখন সেইটা দেখে সে মানে হচ্ছে কষ্ট পায়, তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। মমতাদির স্বামীর চাকরি নাই শুনে সে অস্থির হয়ে ওঠে, তার বরের চাকরি যাতে হয় সেই জন্যে সে অস্থির থাকে। এরপরে যখন চাকরি হয় তখন সে অত্যন্ত খুশি হয়, খুশি হয়ে তার মাকে এই খবরটা জানিয়ে দেয়। এবং তার মাও মমতাদিকে বলে যে ঠিক আছে, তোমাদের স্বামীর যেহেতু চাকরি হয়েছে, তুমি তো ভদ্র ঘরের মেয়ে দেখে আগেই বুঝছিলাম, সো তুমি যদি চাও যে চাকরিটা ছাইরা দিবা, তোমার এখানে কাজ টাজ করবা না, তাহলে তুমি সেটা চাইলেই করতে পারো। কিন্তু মমতাদি বলে যে না, আসলে আমার স্বামীর যতটুকু ইনকাম সেইটুকু ইনকাম দিয়ে আসলে সংসার চলবে না, সো আমাকে চাকরি থেকে মানে হচ্ছে ছাঁটাই করেন না। আলটিমেটলি মমতাদির যে স্বামী ছিল সে ছিল বেসিক্যালি একটা নেশাখোর, এবং ঢ্যাঙা লম্বা টাইপের, নাক দুইটা ছিল, মানে নাক দুইটা না, নাক একটা ছিল বিশাল হচ্ছে বড়, এবং মুখটা ছিল, চোয়ালটা ছিল চাপা। মানে গল্পের ভেতরে এই বিবরণ দেওয়া আছে আর কি। হ্যাঁ, ওই সরীসৃপ গল্প মানে বইটার ভেতরে গল্পের যে এক্সট্রা পার্টটা আছে ওইটাতে এই বিবরণগুলো দেয়া। তো এখন কথা হচ্ছে, এই নেশাখোর স্বামী টাকা পয়সা যেটা ইনকাম করে সেটা তো বেসিক্যালি সে নেশা করে উড়াইয়ে দেয়। সো সংসার চলার জন্য যে টাকা পয়সাটা সেটাই মমতাদের ইনকাম থেকেই আসতো। এখন এইভাবে কাজ চলে। তারপরে ওই যে লেবু খাওয়ার যেই ঘটনাটা সেটা তো আছেই। আর তারপরে ওইখান থেকে পরবর্তী যেই পার্টটা সেটা তো বললামই। এবং পরবর্তীতে এই যে লেখকের সাথে আমাদের যে নগেন ক্যারেক্টারটা ছিল তার যে এরকম ঝামেলা টামেলা হইতেছে, এবং আমরা জানি যে মমতাদির যে আত্মসম্মান বোধ সেইটা কিন্তু মারাত্মক লেভেলের তীব্র ছিল। সো উনি যেহেতু দেখতেছেন যে এইখানে এরকম ঝামেলা হচ্ছে, এবং ওনার যে বাচ্চাটা হয় সেই বাচ্চার আবার একটা রোগ ছিল, কুষ্ঠ রোগ ছিল। পরবর্তীতে হচ্ছে লেখক যখন আবার শিওর হইতে জিজ্ঞেস করে যে কুষ্ঠ রোগ কিনা, কুষ্ঠ তো ছোঁয়াচে রোগ বা এই ধরনের হইলে মারাত্মক ক্ষতি হয়, এরকম অনেক রকম হচ্ছে কথাবার্তা প্রচলিত ছিল। এখন যদিও কুষ্ঠ নিরাময়যোগ্য হয়েছে, বাট একসময় কুষ্ঠ হইলে ওইটা মনে করো যে ধরে নেওয়া হয়তো তার লাইফ শেষ। সো এই যে রোগটা, সেই রোগটা যা ছোঁয়াচে সেইটার কথা চিন্তা করে লেখক যখন আবার তাকে জিজ্ঞেস করে যে আসলেই কুষ্ঠ কিনা, তখন আবার উনি কথা ঘুরে বলে যে না, তেলের হচ্ছে গরম তেল পড়ছে, পুরো ফসকা পড়ছে। এরকম বিভিন্ন রকম ঘটনা দুর্ঘটনা যেগুলো আছে, এই জিনিসগুলোর কারণে মমতাদি বোঝে যে না, আসলে আমি যদি নিজেকে সরায় রাখি তাইলেই বেটার। সোনি কাজকর্ম ছেড়ে দেয়, লেখকও এই আশা ছেড়ে দেয় যে মমতাদি আর কখনো কাজে আসবে। সো এই ছিল আমাদের গল্পটা। এখন তোমাদের কাছে যেহেতু মোটামুটি পুরো গল্প থেকেই আইডিয়াটা আছে, এবং এখান থেকেও যে প্রতিবাদীর যে বিষয়টা সেইটা থেকে এত দূর চলে গেছি, তো এখানে যে ট্রিকি পার্টটা ছিল, যে স্বামীর যে অত্যাচারটা ছিল সেইটার এগেনস্টে উনি সূক্ষ্মতার সাথে প্রতিবাদ করতেন। তবে এইটা তোমরা গল্পের ভেতর দিও না। আচ্ছা, সরি, তোমরা যখন সৃজনশীলের অ্যান্সার করবা তখন এটার কে খুব বেশি নিয়ে আসার দরকার নাই। সো আমি এইটাকে একটু স্টার মার্কি করে রাখি যে এই জিনিসটা খুবই 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 নগণ্য। ওকে, এটা আনইম্পর্টেন্ট, আর বাকি যেইগুলো আছে সেইগুলো ইম্পর্টেন্ট। এমন কথা হচ্ছে, এই জিনিসগুলা, এই বৈশিষ্ট্যগুলা যদি তোমার কাছে মোটামুটি কভার হয়ে যায়, তাইলে এখন হচ্ছে তুমি দেখবা যে তোমার জন্য সৃজনশীলের যে অ্যান্সারগুলা, সেই অ্যান্সারগুলা করা অনেক বেশি ইজি হচ্ছে। সো এখন আসো আমরা মেইন যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার দিকে আগাই। তো এখন কথা হচ্ছে, মেইন প্রশ্নের দিকে আগাইলে প্রথমেই আমাকে যে উদ্দীপকটা দেয়া হচ্ছে সেইখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক মন্দার কারণে চামেলির স্বামী রতনেরও চাকরি চলে যায়। সংসারের হাল ধরতে চামেলি শহরের বড় ব্যবসায়ী কৃষ্ণা মণ্ডলের কাপড়ের দোকানে বিপণন কর্মী, মানে বেসিক্যালি বিক্রয় কর্মী হিসেবে কাজ নাই। মাঝে মাঝে কৃষ্ণা মণ্ডলের 2 সন্তানকে দায়িত্বের সঙ্গে স্কুল থেকে আনা নেয়া করে। চামেলির কাজকর্মে কৃষ্ণা মণ্ডল ভীষণ খুশি হয়। চামেলির মাসিক বেতন দ্বিগুণ বৃদ্ধি করে দেন, এতে চামেলি ভীষণ খুশি হয়। সো এইখানে আমাদের যে মূল বিষয়টা ফুটে উঠছে সেইটা হচ্ছে যে যারা আমাদের জন্য কোনো একটা কাজে নিয়োজিত আছে তাদের প্রতি যে মানবিক আচরণটা, সেই জিনিসটাই। সো এখন কথা হইল, যখন আমাকে প্রশ্ন করতেছে গতে জিজ্ঞেস করছে যে উদ্দীপকের কৃষ্ণামণ্ড মমতাদি গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণতা বর্ণনা করো, তাহলে এইখানে আমার যেই চরিত্রটা সম্পর্কে জানতে চাইছে সেটা হচ্ছে কৃষ্ণামণ্ডল। উদ্দীপকে আমার কোন কোন ক্যারেক্টার ছিল? উদ্দীপকে ছিল হচ্ছে আমার চামেলি ছিল, তার স্বামী ছিল, স্বামীর নাম হচ্ছে রতন। এর পরে আমাদের এই বড় একটা ব্যবসায়ী, সে ছিল হচ্ছে কৃষ্ণামণ্ডল। এখন এই যে 3টা ক্যারেক্টার, এই 3টা ক্যারেক্টারের ভেতর কৃষ্ণামণ্ডল বেসিক্যালি কিন্তু আমাদের লেখকের মা যিনি ছিলেন, খোকার মা,
তার যে চরিত্রটা সেইটাকে প্রতিনিধিত্ব করতেছে, কারণ তিনিই কিন্তু আমাদের হচ্ছে মমতাদিকে চাকরি দিয়েছিলেন। এইখানেও দেখা যাচ্ছে যে কৃষ্ণা মণ্ডল চাকরি নিয়েছে কিন্তু আমাদের হচ্ছে এই যে সরি কৃষ্ণা মণ্ডল না, চামেলি যে ছিল সে চামেলিটা চাকরি নিয়েছে আমাদের এই কৃষ্ণা মণ্ডলের কাছেই। সো কৃষ্ণা মণ্ডল এবং লেখকের মা দুইজনেই যেহেতু মমতাদি অথবা চামেলি দুইজনের কাজের ব্যবস্থা করে দিয়েছেন, সো এই জায়গা থেকে আমরা বলতে পারি মূল যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ সেইটা হইল খোকার মা। খোকার মা এরা দুইজন সাদৃশ্যপূর্ণ। ওকে, এখন কোন কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ এই জিনিসটা কিন্তু আমার গতে এসে ব্যাখ্যা করতে হবে। তোমাকে যখন বলছে যে কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, এখন কথা তো হচ্ছে তুমি এই চরিত্রটাকে একবার এক কথায় বলে দিলে তুমি 1 মার্ক পাইলা, কারণ গতে আমরা জানি যে তুমি যদি যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের কথা বলে তুমি যদি আইডেন্টিফিকেশনটা ঠিকঠাকভাবে করতে পারো তাইলে তোমার 1 মার্ক ডান। এখন কথা হচ্ছে সাদৃশ্যের বিষয়গুলা কোনগুলা সেই জিনিসগুলাতে কিন্তু এখন তোমাকে আবার ফোকাস করতে হবে। সো আসো আমরা একটু দেখি যে কোন কোন দিক থেকে তাদের ভেতরে সাদৃশ্য আছে। তাহলে এখানে প্রথম যে সাদৃশ্যটা আমরা পাই সেইটা হচ্ছে কাজ দেওয়া। দুইজনেই আমাদের হচ্ছে যে এই ক্যারেক্টারটা ছিল যে অভাবী বা অভাবগ্রস্ত ক্যারেক্টারটা ছিল তার জন্য হচ্ছে কাজের ব্যবস্থা করে দিছে। এরপরে দেখা যাচ্ছে যে হচ্ছে দোকানে কাজ করতে করতে কি হয়েছে, 2 সন্তানকে স্কুল থেকে আনা নেওয়া করে তখন কি করে মাসিক বেতন দ্বিগুণ করে দিছে। সো 2 নাম্বার যে মিলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বেতন বৃদ্ধি অথবা বেতনের জায়গা যেটা সেইটাই তোমরা বলতে পারো। যে আমাদের মমতাদি যখন কাজ করতে আসছিল মমতাদি কিন্তু আশা করছিল যে হয়তো 12 টাকার মতো বেতন পাবে, বাট আমাদের হচ্ছে লেখকের মা ওনাকে 15 টাকা মাসিক 15 টাকা বেতন দিচ্ছে। ওনার আশার থেকেও মমতাদি যেটা এক্সপেক্ট করেছিল তার থেকে অনেক বেশি টাকা বেতন দিচ্ছে। সো এই জিনিসটা কিন্তু এইখানেও ফুটে উঠছে যে যখন আমাদের কৃষ্ণা মণ্ডল দেখলো যে চামেলি হচ্ছে দরকারের থেকেও বেশি কাজ করে দিচ্ছে, সো তখন সে খুশি হয়ে তার বেতনটা বাড়াইয়ে দিছে। এই জায়গাটা হচ্ছে আরেকটা বিষয়। এরপরে 2 জায়গাতে আমরা দেখতে পাই যে এখানে গৃহকর্মীর প্রতি আমাদের যে সম্মান প্রদর্শনের বিষয়টা সেই জিনিসটা এখানে উপস্থিত, কারণ এইখানেও আমরা চামেলিকে দেখতেছি যে চামেলির প্রতি আমাদের কৃষ্ণা মণ্ডল বলি বা হচ্ছে তার বেসিক্যালি কৃষ্ণা মণ্ডলই তো, সো তাদের হচ্ছে যেই সম্মান প্রদর্শনের বিষয়টা সেটা এখানে বিদ্যমান আছে। এবং একই রকমভাবে আমরা গল্পের ভেতরেও দেখতে পাই যে লেখকের যিনি মা ছিলেন তিনি মমতাদিকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন, নিজের পরিবারের সদস্যদের একজন হিসেবে ভাবতেন এবং তার কষ্টে কষ্ট পাইতেন, তার স্বামীর চাকরির জন্য দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। এবং যখন তিনি জানতে পারছেন যে না মমতাদের কষ্ট দূর হয়েছে, তার স্বামী চাকরি পাইছে, তখন কিন্তু হচ্ছে তিনি তাকে স্বাধীনতা দিয়ে দেন যে তুমি চাইলে এখন কাজ ছেড়ে দিতে পারো, কারণ তুমি কাজ করতেছো আমাদের ভালো লাগতেছে কিন্তু তোমারও তো একটা নিজের লাইফ আছে, সো তুমি যদি চাও যে তুমি কাজ করবে না তাহলে সেই ক্ষেত্রে তুমি এইটা কাজ ছেড়ে দিতে পারো যে কোনো মুহূর্তে। সো এই যে পরমতের প্রতি সম্মান প্রদর্শনের যে বিষয়টা সেই জিনিসটা কিন্তু আমরা গল্পে দেখতে পাই যে এটা উদ্দীপকেও আমরা দেখতে পাচ্ছি। সো এই জায়গাটা থেকে আরেকটা মিল। এবং লাস্ট যে বিষয়টা আমরা বলতে পারি সেটা হচ্ছে সহানুভূতি। সহানুভূতি প্রদর্শনের যে বিষয়টা সেইটা, সহানুভূতি মানে কি, সহ আর অনুভূতি দুইটা থেকে হয় সহানুভূতি, মানে একই রকম অনুভূতি প্রদর্শন, তার কষ্টে তুমি কষ্ট পাও, তার খুশিতে তুমি খুশি হও, এইটাই হচ্ছে সহানুভূতি। সো সহানুভূতি প্রদর্শনের বিষয়টাও কিন্তু এখানে উপস্থিত আছে। সো মোটামুটি আমরা বলতে পারি যে কৃষ্ণা মণ্ডল এবং খোকার মা দুইজনের মধ্যেই মিল বিদ্যমান। কোন কোন দিক থেকে, 1 2 3 4 মোটামুটি এই কয়েকটা দিক থেকে। এখন তুমি যখন ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাবা তুমি তোমার মতো করে প্রথমে মূল বিষয়টাকে ইন্ডিকেট করে দিলা, তারপরে তুমি হচ্ছে উদ্দীপক গল্প দুইটার ভেতর কম্পেয়ার করে তুমি তোমার অ্যান্সারটাকে কমপ্লিট করে দিবা, কাহিনী শেষ। এরপরে ঘ নাম্বারে বলা হচ্ছে যে উদ্দীপকের চামেলি মমতাদি গল্পের মমতাদি চরিত্রের প্রতিনিধিত্ব করে কি, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাইলে এই যে আমাদের হচ্ছে চামেলি যে ছিল সেই চামেলির যদি আমরা বৈশিষ্ট্যগুলোর দিকে তাকাই তাহলে দেখা যাবে যে সে তার স্বামীর চাকরি চলে গেছে, মমতাদিরও স্বামীর চাকরি চলে গেছিল, তারপরে সংসারের হাল ধরতে চামেলি কি করছে, অন্যের বাড়িতে বা অন্যের হচ্ছে প্রতিষ্ঠানে কাজ নিছে। আমাদের মমতাদিও কিন্তু সেম কাজ করছে, তার যখন স্বামীর চাকরি চলে গেছে 4 মাস ধরে তার স্বামীর চাকরি নাই, তখন সে সংসারের হাল ধরার জন্য পর্দা ঠেলে বাইরে আসছে উপার্জন করার জন্য। এরপরে হচ্ছে এইখানে আমাদের চামেলি যে ছিল সে কি করে
কৃষ্ণমণ্ডলের 2 সন্তানকে দায়িত্বের সঙ্গে স্কুল থেকে আনা নেওয়া করে, তার মানে তার ভেতর দায়িত্বশীলতার যে বিষয়টা সেই জিনিসটা কিন্তু উপস্থিত। এবং একই রকমভাবে আমরা দেখি যে মমতাদি গল্পেও মমতাদি যখন কাজকর্ম করে তখন সে দায়িত্ব নিয়ে কাজ করে, অত্যন্ত শৃঙ্খলার সাথে সে কাজ করে এবং তার কাজের ভেতর খুঁত খুঁজে বের করা যায় না। সো এই যে নিখুঁতভাবে কাজ করা, শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করা, নিজের কর্তব্যটাকে ঠিকঠাক মতো পালন করা, এই জিনিসটা কিন্তু আমাদের মমতাদের ভেতরেও উপস্থিত ছিল, যেটা আমাদের এখানকার চামেলির ভেতরেও উপস্থিত। তারপরে হচ্ছে তার কাজকর্মে গৃহকর্তা যে সে খুশি, মানে বেসিক্যালি মমতাদের কাজকর্মে যেরকম আমাদের খোকারামা খুশি, একই রকমভাবে চামেলির কাজকর্মে আমাদের কৃষ্ণামণ্ডলও খুশি। এরপরে আছে হচ্ছে তাদের সাথে যে সুসম্পর্কের বিষয়টা, সেই সুসম্পর্কের বিষয়টাও এইখানে উপস্থিত। সো যার আন্ডারে সে কাজ করতেছে তাদের সাথে সুসম্পর্ক তাদের স্থাপিত হয়েছে। সো ওভারঅল আমাদের যেই বৈশিষ্ট্যগুলো দেখতেছি আমরা, কি দেখলাম যে হচ্ছে পর্দা ঠেলে উপার্জন অথবা হচ্ছে আত্মনির্ভরশীলতা এই একটা বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে আমাদের সংসারের হাল ধরা, ওই জিনিসটা আত্মনির্ভরশীলতার ভেতর চলে আসে। তারপরে আমরা বলতে পারি যে দায়িত্বশীলতা, এরপরে হচ্ছে আমাদের যে মালিক পক্ষের সাথে সুসম্পর্ক স্থাপন। সো আমরা একটু শর্টকাটে শুধু একটু সভ্যভাবে লিখি যে সুসম্পর্ক স্থাপনের যে বিষয়টা সেইটা। তারপরে হচ্ছে বেতন প্রাপ্তি, ভালোবাসা প্রাপ্তি, এই জিনিসগুলো তো আছেই। তারপরে হচ্ছে আমরা এখানে আরেকটা যেটা অ্যাড করতে পারি সেইটা হচ্ছে যে কাজটা কন্টিনিউ করা। আমাদের মমতাদি যেরকম তার কাজটা কন্টিনিউ করছে, এখানে আমরা দেখতেছি যে চামেলিও তার কাজটাকে কন্টিনিউ করে যাচ্ছে। সো মোটামুটি এই যে বিষয়গুলো আমাদের মমতাদি এবং উদ্দীপকের যে চামেলি সবার ভেতরেই কমন। সো যেহেতু তাদের ভেতরে এই বৈশিষ্ট্যগুলো কমন, সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের চামেলি মমতাদি গল্পের মমতাদি চরিত্রের প্রতিনিধিত্ব করে। কি উত্তর হচ্ছে ইয়েস, করে। ওকে, এরপরে আসো আমরা হচ্ছে সেকেন্ড যেই উদ্দীপকটা আছে সেটার দিকে আগাই। এখানে আমাদেরকে সুন্দর করে হচ্ছে 2টা উদ্দীপক দেওয়া হয়েছে, এখানে 2টা পার্ট। প্রথম পার্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরাতন ভৃত্য কবিতায় পুরাতন ভৃত্য কেষ্টা সম্পর্কে বলেছেন, 3খানা দিলে 1খানা রাখে বাকি কথা নাহি জানে, 1খানা দিলে নিমেষ ফেলিতে 3খানা করে আনে, যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। সো এইখানে যে কেষ্টা ক্যারেক্টারটা আছে সেই কেষ্টা ক্যারেক্টার সম্পর্কে বলা হচ্ছে যে এই কেষ্টারে কোনো কিছু একটা দিলে যদি কোনো কিছু 3টা দেওয়া হয় তাহলে একটা নিয়ে আসে, বাকি 2টা কই আছে জানে না। তার মানে জিনিসপত্রের ব্যাপারে সে একটু ছুঁচো টাইপের, যে তাকে যদি কোনো কিছু দেওয়া হয় সে ওইটাকে গায়েব করে দিতে পারে আর কি। তারপরে বলা হচ্ছে 1খানা দিলে নিমেষ ফেলিতে 3খানা করে আনে। সো 1খানা দিলে 3খানা করে আনে মানে বেসিক্যালি তুমি হয়তো তাকে কোনো একটা জিনিস দিছো, সে খুবই এতটাই অসাবধান যে এটা ভেঙে 3খান করে ফেলছে এরকম। তারপরে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, যে এইখানে সেইখানে যে কোনো মুহূর্তে সে ঘুমায় পড়তে পারে। সো এইখানে এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বলতে পারি কি যে এইখানে যে কেষ্টা ক্যারেক্টারটা আছে সেই কেষ্টা ক্যারেক্টারটা কিন্তু আসলে পারফেক্ট দায়িত্বশীল একজন গৃহকর্মীর বৈশিষ্ট্য তার ভেতর নাই। আর দ্বিতীয় যে উদ্দীপকটা আছে সেইখানে বলা হচ্ছে যে ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো, রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো, শুনে মহাবেগে ছুটে যায় রেগে আনি তারা টিকি ধরে, বলি তারে পাজি বেরোহ তুই আজি দূর করে দিন তোরে। সো এইখানে আবার কেষ্টা সম্পর্কেই বলা হচ্ছে যে ঘরের কর্ত্রী যিনি ছিলেন তিনি রেগে টেগে বলেন যে এর অত্যাচারে আর আমি হচ্ছে সহ্য করতে পারতেছি না, সো তোমার এই ঘর দুয়ার থাকলো, তুমি তোমার কেষ্টারে নিয়েই থাকো, আমি গেলাম। সো বেসিক্যালি গৃহকর্ত্রীদের যে কমন ডায়লগটা থাকে, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললাম আমার বাপের বাড়ি, কথা এখানে সেম বলতেছে, থাকো তুমি তোমার কেষ্টারে নিয়ে, আমি চললাম। তারপরে শুনে মহাবেগে, এখন যখন এই কথা শুনছে তখন এই কথা শুনে উনি রেগে মেগে ছুটে যেয়ে তার টিকি ধরে টেনে নিয়ে আসছে, যে কেষ্টাটা ছিল সেই কেষ্টাটাকে টেনে নিয়ে আসছে, নিয়ে এসে তারা বলতেছে, শাসাইতেছে যে পাজি তুই বের হওয়া, যে আজকে থেকে তোরে আমি দূর করে দিলাম। তার মানে হচ্ছে এখানে গৃহকর্মীকে বের করে দেওয়া হচ্ছে। এবং মূল বিষয়টা যেটা আসলো যে 2টা উদ্দীপক পড়ে আমরা বুঝলাম যে এখানে গৃহকর্মীও ভালো না এবং তার প্রতি যে আচরণটা করা হচ্ছে সেইটাও ভালো না, 2টাই খারাপ। এখন নাম্বার যখন প্রশ্নের দিকে আমরা আসতেছি তখন বলা হইল যে উদ্দীপক 2-এ ঘরের কর্ত্রীর সাথে মমতাদি গল্পের ছোট কর্তার মায়ের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
তাইলে উদ্দীপকের ২, উদ্দীপক ২, এই যে এই উদ্দীপক ২, এখানে ঘরের কর্ত্রী কেডা? কর্ত্রী হচ্ছে এইটা এবং তার রুক্ষ মূর্তি, এবং সে তার কর্তাকে শাসাচ্ছে যে তুমি যদি এই কেসটাকে এরকমভাবে তুমি সায় দিতে থাকো তাহলে তুমি কেসটাকে নিয়ে সংসার করো, মানে কেসটাকে নিয়েই তুমি থাকো, আমি তোমার সংসার আর করবো না, আমি চলে গেলাম। সো এই যে আচরণটা, সেটা তো গৃহকর্মীর প্রতি সহানুভূতিশীল আচরণ না, যদিও এটার পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, কেসটার আচরণ খারাপ, বাট তারপরেও এখানে গৃহকর্মীর প্রতি আমাদের যে গৃহকর্তা ছিলেন বা গৃহকর্ত্রী ছিলেন তার মানবিক যে আচরণটা সেই জিনিসটা প্রকাশ পায় নাই। তাহলে যখন আমাকে এখানে বলছে যে ঘরের কর্ত্রীর সাথে মমতা দিদি গল্পের ছোট কর্তার মায়ের বৈসাদৃশ্যটার ব্যাখ্যা করো, তাহলে বৈসাদৃশ্যটা কোন দিক থেকে আছে? বৈসাদৃশ্যটা আছে হচ্ছে মানবিক আচরণের দিক থেকে। তাহলে এই কথাটা বলবা যে এইখানে আমাদের হচ্ছে মানবিক আচরণ করা হয় নাই, কিন্তু আমাদের যে আমাদের যে মমতাদি গল্পটা ছিল সেইখানে আমাদের গৃহকর্মীর প্রতি মানবিক আচরণ করা হয়েছিল। এরপরে এই জিনিসটাকে ব্যাখ্যা করতে গেলে কিভাবে ব্যাখ্যা করবা? যে আমাদের মমতাদিকে আমাদের যে লেখকের মা তিনি প্রত্যাশার অতিরিক্ত বেতন দিয়েছিলেন, টাকা বারো আশা করেছিল, তিনি তাকে 15 টাকা বেতন দিয়েছিলেন। এরপরে হচ্ছে তিনি যখন পড়াশোনা না তো তারপরে যখন তিনি স্বামীর চাকরি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, আমাদের লেখকের মা তার প্রতি সহানুভূতিশীল ছিলেন, আমাদের লেখকও তার থেকে হচ্ছে স্নেহ মমতা প্রত্যাশা করতো, এবং সেইখানে লেখকের মা কোনো রকম বাধা দেন নাই, বরং সাপোর্ট করছেন তাদের ভাই বোনের সম্পর্কটাকে। তারপরে হচ্ছে এই যে এদের মমতাদের যখন চাকরি হয়েছে তখন আমাদের লেখকের মা তাকে বলছেন যে ঠিক আছে তুমি চাইলে চাকরি ছেড়ে দিতে পারো, সো তাকে স্বাধীনতাটা দিছেন তিনি। সো এইভাবে গল্পের ভেতর আমরা দেখি যে গৃহকর্মীর প্রতি এক ধরনের মানবিক আচরণ ফুটে উঠছে। বাট এইখানে বলছে যদি ওই চাকর থাকে তাহলে আমি থাকবো না, হয় আমি থাকবো অথবা ওই চাকর থাকবে। তাহলে এইখানে বিষয়টা একটা সংঘর্ষের ভেতরে চলে গেছে, বাট ওইখানে সম্পর্কটা ছিল সহমর্মিতার। সো এই যে বিষয়টা, এইটার থেকে আমরা হচ্ছে ব্যাখ্যা করে বলবো যে গৃহকর্ত্রীর সাথে আমাদের মমতাদি গল্পের যে ছোট কর্তার মা ছিল তার বৈসাদৃশ্য বিদ্যমান। এরপরে ঘতে বলা হচ্ছে যে সাদৃশ্য থাকলেও উদ্দীপক একে কেষ্টা মমতাদি গল্পের মমতাদি হয়ে উঠতে পারেনি, মন্তব্যটাকে বিশ্লেষণ করো। অবশ্যই মমতাদি হয়ে উঠতে পারে নাই, কেন? কারণ মমতাদি তার কাজকর্ম খুব দায়িত্বশীলতার সাথে খুব সূক্ষ্মতার সাথে পালন করে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কেষ্টা বেটা আছে এই কেষ্টা বেটারে কোনো কিছু দিলে যদি 3খানা জিনিস দাও সে 2খানা নিজে গায়েব করে দেয়, 1খানা নিয়ে আসে। তুমি যদি কোনো একটা জিনিস আস্ত দাও সে ওইটারে ভেঙে 3 টুকরা করে নিয়ে আসে। ওরা কাজ করতে দিলে ও কাজ টাজ বাদ দিয়ে ঘুমাই। সো এই সব বৈশিষ্ট্যের কারণে আমরা কখনোই বলতে পারি না যে মমতাদির সাথে ঐক্যবদ্ধ। কেননা মমতাদিকে যখন তুমি কোনো একটা কাজ দিছো তখন সে সেই কাজটা নিজে থেকেই করে। যদি কোনো কাজ না দেয়া হয় তারপরেও সে যদি ফিল করে যে এই কাজটা করা দরকার তাহলে সেই কাজটা নিজে থেকে সে কমপ্লিট করে রাখে, তাকে কোনো কিছু দেখায় দিতে হয় না, বুঝাই দিতে হয় না, সে কর্তব্যনিষ্ঠার সাথে কাজকর্ম পালন করে, সে টাইমলি কাজে আসে, টাইমলি কাজ থেকে যায়, এবং এত কিছুর সাথে সাথে সে হচ্ছে পরিবারের সাথেও একটা সুসম্পর্ক বজায় রাখে। সো এই যে ওভারঅল মানবিক যে গুণাবলীর বিষয়গুলো রয়েছে সেই গুণাবলীগুলো হচ্ছে আমাদের মমতাদের ভেতর যতখানি উপস্থিত আমাদের কেষ্টার ভেতর ঠিক ততখানি অনুপস্থিত, এবং এইটার কারণে আমরা বলতে পারি যে এইখানে মমতাদি এবং কেষ্টা দুইজন একজন আরেকজনের প্রতিনিধিত্ব হয় নাই। কেন হয় নাই? দুইজন একজন আরেকজনের প্রতিনিধিত্ব করে নাই, যদিও তারা দুইজনেই গৃহকর্মী। সো এই যে বিষয়টা মমতাদির আচরণ, তার যে কাজকর্ম, তার যে দক্ষতা, তার যে গুণাবলী, সেই জিনিসগুলোর সাথে কেষ্টার যে দুর্গুণগুলো আছে, যে খারাপ গুণগুলো আছে, সেইগুলোকে কম্পারেটিভ অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্তে আসবো যে দুইজনের ভেতর ছোট্ট একটা মিল আছে, যে দুইজনেই গৃহকর্মীর কাজ করতেছে, বাট এতগুলো জায়গায় অমিল। সুতরাং আমার প্রশ্ন যেটা বলছে সেই প্রশ্নটা অবশ্যই কি হবে? যথার্থ। এরপরে আসো আমরা যদি নেক্সট যেই কোশ্চেনটা আছে সেটার দিকে আগাই, তাহলে এখানে বলা হচ্ছে যে লিজা 3য় শ্রেণীতে পড়ে, তাদের বাড়িতে তার সমবয়সী লতিফা নামে একটা কাজের মেয়ে থাকে। অভাবের তাড়নায় সে এ বাড়িতে কাজে এসেছে। লিজা তার সাথে খেলাধুলা ও গল্প করতে চায়, কিন্তু লিজার মা ওদের দুজনকে একসাথে দেখলেই বকা দেয়। লিজা ওর মায়ের অনুপস্থিতিতে লতিফার সাথে কখনো কখনো পুতুল খেলে, টিভি দেখে, কিন্তু লতিফা লিজার সাথে মিশতে ভয় পায়, কারণ লিজার মা যদি দেখে ফেলে। তাইলে উদ্দীপক পরে আমরা যতটুকু বুঝতেছি সেইখানে হচ্ছে ওই একই রকম গৃহকর্মীর যেই বিষয়টা, গৃহকর্মী এইখানে উপস্থিত, একটা ছোট্ট সন্তান এইখানে উপস্থিত, এবং তাদের ভেতরে এক ধরনের মমত্ববোধের সম্পর্ক গড়ে উঠছে, তারা একজন আরেকজনের সঙ্গ উপভোগ করে। বাট এইখানে গল্পের ভেতর আমরা যেটা দেখছিলাম মমতাদি গল্পে, যে এইখানে আমাদের লেখকের মা মমতাদি এবং লেখকের সম্পর্কটাকে সাপোর্ট করছে, এইখানে আমরা দেখি উল্টা চিত্র, যে এইখানে লিজা এবং তার যে হচ্ছে তাদের বাসায় যে গৃহকর্মী ছিল লতিফা,
এদের দুইজনের ভেতরকার যে মমত্ববোধের সম্পর্ক বা এরা যে একজন আরেকজনের সঙ্গটাকে উপভোগ করতেছে এই জিনিসটা কোনোভাবেই আমাদের লিজার যে মা ছিল সে সাপোর্ট করতেছে না। সো এইখানে মোটামুটি অনেকগুলা ঘটনার ব্যাকগ্রাউন্ডের দিক থেকে মিল আছে, বাট অমিলের জায়গাটা কোথায়? সাপোর্টের জায়গাটা থেকে। গতে বললো যে লতিফার সাথে মমতাদি গল্পের মমতাদির সাদৃশ্য ব্যাখ্যা করো। তাইলে লতিফা এও গৃহকর্মী, মমতাদিও গৃহকর্মী, এবং এদের ভেতর আমাদের যে মূল সাদৃশ্যটা থাকবে সেইটা হচ্ছে যে অন্যের বাড়িতে কাজ করা, গৃহকর্মীর সন্তানের সাথে সখ্যতা বা ভালো সম্পর্ক গড়ে ওঠা, এই বিষয়গুলাই। সো লতিফার সাথে মমতাদি গল্পের মমতাদির সাদৃশ্যটা কোথায়? সাদৃশ্য 1, অন্যের বাড়িতে কাজ। অন্যের বাড়িতে কাজ। আর হচ্ছে 2 নাম্বার আমাদের হচ্ছে গৃহকর্তার সন্তানের সাথে সুসম্পর্ক গড়ে তোলার যে বিষয়টা সেইটা। তারপরে তুমি দেখাবা যে গল্পের ভেতরে এই সম্পর্কটা কিভাবে গড়ে উঠছে, কিভাবে এটা বিস্তার লাভ করছে। আমাদের লেখক শুরু থেকেই মমতাদের স্নেহ প্রত্যাশা করছিল, বাট শুরুর দিকে মমতাদি তারা পাত্তা দেয় নাই। প্রথম দিনে তো তার দিকে না তাকাই চলে গেছে বাড়ির বাইরে। পরের দিন যখন কাজে আসছে সে যে পানি চাইছে 4-5 বার দাঁড়িয়ে থাকছে, তারা পাত্তাই দেয় নাই। 7 দিন পরে সে যখন চুরি করে মিষ্টি খাইতেছিল তখন আমাদের মমতাদি যায় তারা বলছে আর খেও না, অসুখ করবে কেমন। তারপরে হচ্ছে ধীরে ধীরে তাদের ভেতরে একটা সম্পর্ক গড়ে উঠছে এবং এই জিনিসটা মোটামুটি সাস্টেইন করছে, এবং সেইখানে আমাদের লেখকের মা এই জিনিসটাকে সাপোর্ট করছে। সো এই যে অন্যের বাড়িতে কাজ নেওয়া, মমতাদি অন্যের বাড়িতে কাজ নিছে, আমাদের লিজা অন্যের বাড়িতে কাজ নিছে, অ্যান্ড তাদের যে ওইখানে যে সন্তানটা ছিল তাদের সাথে যে সুসম্পর্কটা গড়ে উঠছে, এই জিনিসটা থেকে আমরা এখানে বলবো যে মিল বিদ্যমান। তারপরে বলতেছে যে উদ্দীপকের লিজার মা যেন মমতাদি গল্পের গৃহকর্ত্রীর বিপরীত মানসিকতা ধারণ করেছে। এই কথাটা কি ঠিক নাকি বেঠিক? মন্তব্যটাকে বিশ্লেষণ করো। অবশ্যই এই কথাটা ঠিক, কারণ আমরা দেখি যে গল্পের ভেতর আমাদের যে লেখকের মা ছিলেন তিনি কিন্তু আমাদের মমতাদির প্রতি অনেক বেশি সহানুভূতিশীল ছিলেন, তার প্রতি তার আত্মসম্মান বোধটাকে তিনি শ্রদ্ধা করতেন, তার যে স্বাধীনতা সেইটাকে উনি হচ্ছে সম্মান করতেন। মানে বেসিক্যালি ঘুরে ফিরে দেখো বারবার এই কথাগুলোই আসতেছে যে গল্পের ভেতর আমাদের যেই বৈশিষ্ট্যগুলো বলা হয়েছিল, মানবিক আচরণ করছে, সহমর্মিতা দেখাইছে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করছে, মমত্ববোধ দেখাইছে, সম্মান প্রদর্শন করছে। সো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের লেখকের মা বারবার করে দেখাইছেন। বাট এইখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে না, কারণ এইখানে আমাদের লিজার সাথে যখন লতিফা খেলাধুলা করতেছে বা একসাথে সময় কাটাচ্ছে, পুতুল খেলতেছে, টিভি দেখতেছে, তখন লিজার মা এই জিনিসটাকে কোনোভাবেই সাপোর্ট করতেছেন না, এবং এই জিনিসটাকে হচ্ছে আমাদের লতিফাও কিন্তু এই জায়গাটাতে ভয় পাচ্ছে যে না জানি হচ্ছে এর মা কখন জানি দেখে ফেলবে আর তারপরে আমার বকাবকি করবে অথবা মারপিট করতে পারে। সো এই যে বিষয়টা দুইজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মমতাদি গল্পে আমাদের লেখকের মা যেরকম সাপোর্টিভ ছিলেন, এইখানে আমাদের হচ্ছে লিজার মা একই রকম, মানে জাস্ট ওইটার অপোজিট, যে একই রকমভাবে উনি এই জিনিসটাকে সাপোর্ট করতেছেন না। দুইটা জায়গা থেকে দুইজনে বিপরীত মেরুতে অবস্থান করতেছেন 180 ডিগ্রিতে। সো এই যে বিষয়টা, এটার কারণে আমরা বলতে পারি যে লিজার মা মমতাদি গল্পের গৃহকর্ত্রীর বিপরীত মানসিকতা ধারণ করেছেন। ওকে, এরপরে আসো আমরা যদি পরবর্তী যেই প্রশ্নটা আছে ওইটার দিকে আগাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, গৃহকর্মী হিসেবে গ্রাম থেকে আসেন পাতার মা। সো এখানে নামটাই এইটা দেখে আবার টাস্কি খায়ও না। তারপরে বলছে 16 বছর যাবৎ সুমনাদের বাসায় প্রায় সব কাজ করেন তিনি। পাতার মা মানে তার সন্তানের নাম হইল পাতা, সে হইল পাতার মা। যেরকম তোমরা হচ্ছে যখন এইচএসসিতে উঠবা তখন তোমরা লাল সালু উপন্যাসে দেখবে একটা ক্যারেক্টার আছে হাসুনির মা। ওই হাসুনির মারে সারা উপন্যাস জুড়ে হাসুনির মাই বলা হয়েছে, ওর এক্সট্রা কোনো নাম দেওয়া হয় নাই। সো এইখানেও আমাদের ক্যারেক্টারটার নামটাই হচ্ছে পাতার মা। আর তিনি 16 বছর যাবৎ কাদের বাসায় কাজ করতেছেন? সুমনাদের বাসায় কাজ করতেছেন। আর পাতার মা সুমনাকে মাতৃ স্নেহে লালন পালন করেছেন। সুমনার মাও পাতার মাকে কাজের মানুষ নয় বরং পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করেন। সুখে দুঃখে সুমনাদের পরিবারে জড়িয়ে আছেন তিনি। কেবল সুমনা নয়, পরিবারের সবার প্রতি তার স্নেহ দৃষ্টি। সো এইখানে আবার আমরা দেখতে পাই যে মমতাদি উপন্যাসে আমার যে এই ধরনের ঘটনা ঘটছিল, এইখানে সিমিলার টাইপের ঘটনা ঘটছে। সো এইখানে আমরা দেখবো যে রেজাল্টটা পজিটিভের দিকে যাবে। তো গতে বলতেছে যে উদ্দীপকের পাতার মায়ের মধ্যে মমতাদি গল্পের মমতাদি চরিত্রের কোন গুণটা ফুটে উঠছে। তাহলে এইখানে আমাদের মমতাদি গল্পের মমতা যেই বিষয়টা ফুটে উঠবে সেটা হচ্ছে দুইটা জিনিস মূলত। একটা হচ্ছে কর্তব্যপরায়ণতা, আর 2 নাম্বার হচ্ছে স্নেহশীলতা।
কর্তব্যপরায়ণতা কিভাবে, যে কাজকর্ম যেইগুলো আছে সেইগুলো তিনি ঠিকঠাক মতো পালন করতেছেন, সেই দায়িত্বের জায়গা থেকে তিনি কিন্তু দায়িত্বটাকে উনি সিরিয়াসলি নিছেন। সো কর্তব্যপরায়ণতার জায়গাটার থাকে মিল আছে আমাদের মমতাদি এবং এখানকার হচ্ছে পাতার মায়ের। তারপরে দুইজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মমতাদি যেরকম লেখককে ভ্রাতৃস্নেহে কাছে টেনে নিয়েছিলেন, একই রকমভাবে আমাদের এই যে পাতার মা যিনি আছেন, পাতার মাও কিন্তু সিমিলার কাজটা করছেন। সুমনাকে তিনি মাতৃস্নেহে কাছে টেনে নিয়েছেন, তাকে আদর ভালোবাসা দিয়েছেন। সো এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে আমাদের পাতার মা এবং মমতাদি গল্পের মমতাদি, এই দুইটা ক্যারেক্টারের ভেতর যদি আমরা মিল খুঁজতে যাই, তাহলে মিলের জায়গাটা হবে কর্তব্যপরায়ণতা এবং স্নেহশীলতা। এরপরে আছে হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বারে জিজ্ঞেস করছে যে উদ্দীপকের সুমনার মা এবং মমতাদি গল্পের খোকার মা দুজনেই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন, বিশ্লেষণ করো। খুবই ইজি, খুবই ইজি। অবশ্যই এটার সাথে তুমি বলবা যে হ্যাঁ এটা যথার্থ, এটার সাথে আমি একমত। তারপরে কি করবা, তারপরে তুমি এই যে এইখানে আবার যে বৈশিষ্ট্যগুলো ছিল, এই সবগুলো বৈশিষ্ট্য তুমি ঘুরাই ফিরে লিখে দিবা। পুরো গল্পটার মানে পুরো অ্যান্সারটার ভেতরে ওই জিনিসগুলোই নিয়ে আসবা। যে এখানে আমরা গল্পের ভেতরে দেখতে পাই যে গল্পে আমাদের মমতাদের প্রতি উনি সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন, মমতাবোধ দেখাইছেন, সম্মান প্রদর্শন করছেন, ভালোবাসা দেখাইছেন। সো এই যে বৈশিষ্ট্যগুলো ছিল ওইগুলো দেখাবা। তারপরে তুমি এখানে বলবা যে উদ্দীপকের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোই দেখতে পাই, বলে উদ্দীপকের বর্ণনাটাকে ঠিকঠাক মতো দিয়ে তারপরে কি উত্তর শেষ। এরপরে আমরা যদি এইটার পরবর্তী যে সৃজনশীলটা আছে সেটার দিকে একটু তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পাই যে একটা ক্যারেক্টার বলা হচ্ছে কিশোরী রাবেয়া, তার মানে চরিত্রটার নাম হলো রাবেয়া। রাবেয়া কি করছে, শিউলি বেগমের বাসায় ঝিয়ের কাজ করে, তাহলে বাসার মালিক হইল শিউলি বেগম। মাস শেষে সামান্য বেতন পায় সে, বাসার সকল কাজই করে সে, তবু সামান্য ভুল হলেই রাবেয়ার উপর চলে অকথ্য অত্যাচার। তার মানে দেখো ঘুরে ফিরে এতক্ষণ ধরে আমরা যেই সৃজনশীলগুলো দেখতেছি সেখানে কিন্তু আমরা দেখতেছি যে ঘটনা ঘটতেছে দুইটা। এক, গৃহকর্মীর প্রতি ভালো আচরণ করা হচ্ছে। দুই, গৃহকর্মীর প্রতি খারাপ আচরণ করা হচ্ছে। তাহলে যে গৃহকর্মীর প্রতি ভালো আচরণ যদি করা হয়, তাইলে আমরা হচ্ছে বলবো যে হ্যাঁ খুব ভালো আচরণ করছে। মিলের জায়গাগুলো, গল্পের যেই মিলের মূল জায়গাগুলো দেখাইছিলাম ওইগুলো দিয়ে অ্যান্সার শেষ। যদি দেখো যে খারাপ আচরণ করা হচ্ছে, তাহলে কোন কোন জিনিসগুলো মিসিং আছে সেইগুলো যদি তুমি এক্সপ্লেন করে দিতে পারো, তাহলেই কিন্তু অ্যান্সার শেষ। সো ঘুরে ফিরে আমরা যতগুলাই সৃজনশীল দেখতেছি, বেশিরভাগ জায়গাতে আমার কমন থিমটা হচ্ছে গৃহকর্মীর প্রতি ভালো আচরণ অথবা খারাপ আচরণ, এই দুইটার ভেতরে একটা। সো এই দুইটা জিনিস যদি তুমি মাথায় রাখো, তাহলে দেখবা যে তোমার জন্য অ্যান্সার করাটা আর একটু ইজি হচ্ছে। তো আসো এইখানে আমরা কি হয়েছে সেটা দেখি। গতে বলতেছে যে উদ্দীপকের রাবেয়ার সাথে মমতাদি গল্পের মমতাদের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। তাহলে মমতাদি গল্পের মমতাদের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তাহলে কি দেখবো যে সেও ঝি ছিল, এও ঝি, কিন্তু মমতাদি যথেষ্ট সম্মান পাইছে, শ্রদ্ধা পাইছে, তাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠছে এবং তিনি যেরকম স্নেহ ভালোবাসা প্রত্যাশা করেন সেরকম স্নেহ ভালোবাসা পাইছেন এবং উনিও হচ্ছে লেখকদের পরিবারকে স্নেহ ভালোবাসা প্রদান করছেন, দায়িত্বশীলতার সাথে কাজ করছেন এবং সেই অনুযায়ী তিনি হচ্ছে পরিশ্রমের যে যথার্থ পারিশ্রমিক সেইটা উনি পাইছেন। উনি যে পারিশ্রমিকটা প্রত্যাশা করছিলেন তার থেকেও বেশি পারিশ্রমিক উনি পাইছেন। সো ওভারঅল উনি কিন্তু পুরা যে কাজটা ছিল সেইখানে আমাদের মমতাদি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, সহমর্মিতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, মানবিক আচরণ, এরপরে হচ্ছে যথার্থ পারিশ্রমিক, এই সবগুলা জিনিসই উনি পাইছেন। বাট এইখানে আমরা দেখতেছি যে রাবেয়া কাজ করতেছে তো ঠিকই, কিন্তু সে ঠিকঠাক মতো বেতন পাইতেছে না। কাজের ভেতরে একটু যদি উল্টাপাল্টা হয়, তাহলে উল্টাপাল্টা হইলে তার উপর নির্যাতন চলতেছে। সো আলটিমেটলি তাদের ভেতরে এই জায়গাটা থেকে বৈসাদৃশ্য অথবা অমিল বিদ্যমান। এরপরে ঘতে জিজ্ঞেস করতেছে যে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণ শিউলি বেগম নয় মমতাদি গল্পের গৃহকর্ত্রীর মতো হওয়া বাঞ্ছনীয়, মন্তব্যটা বিচার করো। অবশ্যই এটা হইতে হবে, কারণ মমতাদি গল্পের শিক্ষাটাই এইটা যে হচ্ছে গৃহকর্মীর প্রতি সহানুভূতিশীল আচরণ। গৃহকর্মে নিয়োজিত ব্যক্তিদের প্রতি তুমি যদি মানবিক আচরণ, তুমি যেন মানবিক আচরণ করো, এই কথাটাই কিন্তু বারবার করে আমার ওইখানে বলা হয়েছে। সো মমতাদি গল্পের শিক্ষাটাকে যদি আমি ধারণ করতে চাই, তাইলে অবশ্যই আমাকে এই জিনিসটাই করতে হবে যে যারা আমাদের গৃহকর্মে নিয়োজিত মানুষজন আছে, যারা আমাদের আন্ডারে কাজ করতেছে, তাদেরকে আমরা অবশ্যই তাদের প্রাপ্য সম্মান, শ্রদ্ধা, তাদের প্রাপ্য যে মজুরি, তাদের প্রাপ্য যে ভালোবাসা, সব কিছুকেই আমরা হচ্ছে ঠিকঠাক মতো দিব, কোনো জায়গাতে আমরা কোনো কমতি রাখবো না। সো অবশ্যই গৃহকর্মে নিয়োজিত মানুষদের প্রতি আচরণ, আমার উদ্দীপকের যে শিউলি বেগম যে বেতন ঠিকঠাক মতো দেয় না, কাজের ভেতরে একটু ভুল হইলেই মারধর করে, অত্যাচার করে, এরকম হওয়া উচিত না। বরং মমতাদি গল্পের আমাদের হচ্ছে লেখক যিনি ছিলেন তার মায়ের যে আচরণটা ছিল ওই রকম হওয়া উচিত। ওকে, সো উত্তরটা যথার্থ। এরপরে আসো আমাদের হচ্ছে নেক্সট যেই কোশ্চিনটা আছে, সবারে বাসিব ভালো করিব না আত্মপরভেদ, সংসারে গরিবেও এক নতুন সমাজ, মানুষের সাথে কবু মানুষের রবে না বিচ্ছেদ,
সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ। আলটিমেটলি এখানে যে জিনিসটার উপর ফোকাস করা হয়েছে, এখানে গৃহকর্মীর কোনো কথাবার্তা নাই। এখানে আবার থিমটা কিন্তু এই কমন যে দুইটা থিম দেখছিলাম ওইখান থেকে একটু ডিফারেন্ট। এখানে গৃহকর্মীর প্রতি আচরণের কথা বলা নাই, বরং সকল মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে। সো যখন আমাকে গতে বলবে যে উদ্দীপকের সাথে মমতা দে গল্পের যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এই কথাটাকে বিশ্লেষণ করো, তখন আমাকে বলতে হবে যে শ্রেণীভেদের ঊর্ধ্বে উঠে সকল মানুষের প্রতি মানবিক আচরণের যে বিষয়টা, সেই জিনিসটা এখানে ফুটে উঠছে। তাহলে আমরা এখানে বলবো সাদৃশ্যটা কোনটা? সাদৃশ্যটা হচ্ছে যে শ্রেণী অবস্থান, শ্রেণীগত অবস্থান লিখি, শ্রেণীগত অবস্থানের ঊর্ধ্বে উঠে সকলের প্রতি মানবিক আচরণের শিক্ষা দেওয়ার যে বিষয়টা, সেই জিনিসটা এখানে ফুটে উঠছে। কেন? এখানে উদ্দীপকে বলছে সবাইকে আমি ভালোবাসবো, আমি আপন আর পর, নিজের আর বাইরের মানুষের মধ্যে পার্থক্য করব না, সবার প্রতি আমি সমান দৃষ্টি রাখবো, সংসারে গড়ব এক নতুন সমাজ, এই পৃথিবীতে আমি একটা নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলবো যেইখানে মানুষের সাথে মানুষের কখনো বিচ্ছেদ হবে না, মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ এই জিনিসগুলো থাকবে না, এবং সর্বত্র মৈত্রী, তার মানে সবখানে মিলের ভালোবাসার শ্রদ্ধার ভাব কাজ বিরাজ করবে, এরকম একটা সমাজ আমি গড়ে তুলতে চাই। এবং আমরা মমতা দে গল্পেও দেখছি যে মমতা দি যদিও হচ্ছে শ্রেণীগত অবস্থানের দিক থেকে একটু নিচু শ্রেণীর মানুষ ছিলেন, গরিব ছিলেন, ওনার যে থাকার জায়গা সেটাও খুব বেশি ভালো না, তারপরে হচ্ছে ওনার আর্থিক অবস্থা তো আরও খারাপ। সো ওভারঅল তিনি নিচু শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করতেছেন, কিন্তু তার প্রতি আমাদের উঁচু শ্রেণীর মানুষের প্রতিনিধি লেখকের বাবা মা লেখকের মা, তারা কিন্তু কখনোই কোনো অমানবিক আচরণ করে নাই, কখনোই তার প্রতি অশ্রদ্ধা দেখায় নাই, অসম্মান করে নাই তাকে। সো এই যে বিষয়টা, এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে এই বিষয়টাতে মিল বিদ্যমান। তারপরে ঘতে বলা হচ্ছে যে মমতাদি গল্পে উদ্দীপকের মর্ম কথা ছাড়াও রয়েছে মমতাদির অপূর্ব গুণের সমাহার ব্যাখ্যা করো। তাইলে দেখো মমতাদির গুণের কথা বলছে, তার মানে ওই যে তোমাদেরকে যেটা দেখাইছিলাম মমতাদির কি কি গুণ ছিল, আসো আবার একটু দেখি। মমতাদি ছিল সুশৃঙ্খল, সে কাজের ক্ষেত্রে ক্ষিপ্র ছিল, গোছানো ছিল, কর্তব্যনিষ্ঠ ছিল, ভালোবাসা প্রদানকারী ছিল, প্রথাবিরুদ্ধ ছিল, শব্দহীন অনুভূতিহীন নির্বিকার ছিল, অচঞ্চল ছিল, সে আবার ছিল কৃতজ্ঞ। এই যে বৈশিষ্ট্যগুলো, তুমি এই বৈশিষ্ট্যগুলো এখন এটার অ্যান্সারে জাস্ট বসায় দাও, কপি পেস্ট করে দাও যে মমতাদি গল্পের উদ্দীপকের মর্মকথা ছাড়াও রয়েছে মমতাদির অপূর্ব গুণের সমাহার। কেমনে? তুমি প্রথমে একটু বলে নিলা যে উদ্দীপকে যেরকম মানবিক আচরণের কথা বলা হয়েছে মমতাদি গল্পেও একই রকম মানবিক আচরণের কথা বলা হয়েছে, কিন্তু এর বাইরে গেলেও আমরা দেখি যে মমতাদি গল্পের ভেতরে আমরা মমতাদির ভেতর তার কাজের যে কর্তব্যনিষ্ঠা, তিনি অনেক দায়িত্ব নিয়ে কাজ করতেন সেই জিনিসটা দেখছি। তিনি হচ্ছে অত্যন্ত সুশৃঙ্খল ছিলেন, তিনি কখনোই কাজের ক্ষেত্রে উল্টাপাল্টা করতেন না, তিনি দায়িত্বশীল ছিলেন, তিনি ছিলেন সহানুভূতিশীল, তিনি হচ্ছে ভালোবাসা প্রত্যাশী, নিজে যেরকম ভালোবাসা প্রত্যাশা করতেন একই রকমভাবে যারা তার কাছ থেকে স্নেহ মায়া মমতা প্রত্যাশা করত তাদেরকে ভালোবাসা দিতেও তিনি কখনো কার্পণ্য করতেন না। তিনি মানুষকে তারপরে হচ্ছে তিনি ওই যে কৃতজ্ঞ ছিলেন, তিনি যখন 15 টাকা বেতন পান তিনি 12 টাকা বেতন আশা করছিলেন, বাট 15 টাকা যখন বেতন ঠিক হয় তখন তিনি অত্যন্ত কৃতজ্ঞ হন, কিন্তু সেই কৃতজ্ঞতাটাকে আবার তিনি মুখে প্রকাশ করেন না, তিনি জাস্ট নীরবে এই কৃতজ্ঞতাটাকে প্রকাশ করেন। এই কারণে আমরা বলতে পারি যে তিনি ছিলেন শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার, এবং তার চোখ দুইটা ছিল অচঞ্চল, স্থির, এবং চোখ দেখে হুট করে বোঝা যাইতো না যে তার মনের ভেতর কি চলতেছে। সো এই যে বৈশিষ্ট্যগুলো, মমতাদের এতগুলা বৈশিষ্ট্য বিদ্যমান, সেই জিনিসটা উদ্দীপকের কোথাও নাই, সুতরাং উক্তিটা যথার্থ। ওকে, সো নেক্সট আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ষাটোর্ধ্ববয়স্কা আমেনা স্বামী সন্তান হারিয়ে শহরের একটা বাসায় গৃহপরিচারিকার কাজ করে, একটু ভুল হলেই গৃহকর্ত্রী তার উপর চালায় অমানসিক অত্যাচার, অসাবধানতায় হাত থেকে পড়ে একটা গ্লাস ভাঙার দায়ে নির্যাতিত হয়ে 1 মাস যাবৎ সে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গতকালকে যখন আমি এই স্লাইডটা চেক করতেছিলাম তখন এই নামটা দেখে হচ্ছে হুট করে আমার মনে পড়লো যে আমরা হচ্ছে রিসার্চার কাজ করতেছিলাম কয়েকজন মিলে, এবং সেইখানে আমার এক রিসার্চ ফ্রেন্ড আছে এরকম। সো তাকে আমি হচ্ছে এই উদ্দীপকটা পাঠায় বলছি যে তোমার কি অবস্থা। তো ও বলতেছে যে আমি তো হসপিটালে আছি, আমি এখন রিসার্চার মানুষ, সো নর্মাল হসপিটালে তো হয় না, আমরা সিঙ্গাপুরের হসপিটালে আছি, সো আমাদের দেখতে আসো। এনিওয়েজ, তো কথা হচ্ছে আমরা যেই জায়গাটাতে মূলত ছিলাম যে মমতাদি গল্পে আমরা বেসিক্যালি দেখছি যে এইখানে আমাদের হচ্ছে গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণের কথা বলা হয়েছে, এবং তোমাদেরকে বলতেছিলাম অলরেডি যে আমরা যখন এই প্রশ্নগুলোকে অ্যান্সার করতে যাব বেশিরভাগ সময় দেখবা যে 2টা থিম আছে, একটা হচ্ছে এদের সাথে ভালো আচরণ করা হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে এদের সাথে ভালো আচরণ করা হয় নাই। এবং এইখানেও এসে আমরা আবার হচ্ছে সেই একই জিনিসটা দেখতে পাচ্ছি যে এইখানে ভালো আচরণ করা হয় নাই। সো যেহেতু ভালো আচরণ করা হয় নাই,
তাইলে আমি কি পাবো, এখানে বৈসাদৃশ্য পাবো। সো উদ্দীপকের প্রেক্ষাপটে মমতাদি গল্পের বৈসাদৃশ্যপূর্ণ দিকটা তুলে ধরো। বৈসাদৃশ্যপূর্ণ দিকটা আমার কোনটা হবে? বৈসাদৃশ্যপূর্ণ দিকটা হবে হচ্ছে যে আমাদের গৃহকর্মীদের প্রতি যে মানবিক আচরণের দিকটা, এখানে যেহেতু মানবিক আচরণ করা হয় নাই বরং অমানবিক আচরণ করা হয়েছে, সুতরাং এই জিনিসটাই বৈসাদৃশ্যপূর্ণ। সো গৃহকর্মীদের প্রতি আমাদের অমানবিক আচরণ করার যে বিষয়টা, সেই জিনিসটা এখানে ফুটে উঠছে এবং এই দিক থেকে এটা বৈসাদৃশ্যপূর্ণ। কিভাবে বৈসাদৃশ্যপূর্ণ হয়েছে ঘটনাগুলোর বিবরণ দিয়ে দিবা। ওই একই কথা ঘুরে ফিরে যে আমাদের মমতাদির জন্য আমাদের লেখকের পরিবার কি কি ভালো কাজ করছে, আর এইখানে আমাদের যে হচ্ছে আমেনার যে আমেনা হচ্ছে যেই বাসায় কাজ করতো সেই বাসার মালিকরা তার প্রতি কী ধরনের অত্যাচার করছে, দুইটার ভেতরে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেখিয়ে দিতে পারলে তোমার হচ্ছে কাহিনীটা শেষ। এরপরে আছে হচ্ছে উদ্দীপকের গৃহকর্ত্রী যদি মমতাদি গল্পের গৃহকর্ত্রীর মতো হতেন তাহলে আমেনার অবস্থা এমন হতো না, বিশ্লেষণ করো। সো এইখানে আমাদেরকে যে বিষয়টার উপর ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে যে বেসিক্যালি এইখানে আমাদের যদি উদ্দীপকের গৃহকর্ত্রী মমতাদি গল্পের গৃহকর্মীর মতো হতেন তাহলে দুর্দশার যে অবস্থা, দুর্দশাগ্রস্ত যে অবস্থাটা ছিল সেই দুর্দশাগ্রস্ত অবস্থাটা তার থাকতো না। সে হাসপাতালের বিছানায় যা কাতরাচ্ছে তাকে এরকম অবস্থা কাটাইতে হইতো না, বরং সেও একটা সুন্দর স্বচ্ছ স্বাভাবিক সম্মানে মানে একটা সম্মান শ্রদ্ধাপূর্ণ একটা জীবন পেতে পারতো। সো মমতাদি গল্পে যেরকম আমরা দেখছি যে মমতাদির লাইফে যদিও অনেক বেশি স্ট্রাগল ছিল, তার বসবাসের জায়গা অনেক খারাপ ছিল, স্বামী তাকে অত্যাচার করতো, নেশাখোর স্বামী ছিল, বাচ্চাটাও হচ্ছে ঠিকঠাক মতো কথাবার্তা শুনতো না, বাচ্চার অসুখ টসুখ ছিল। সো এতগুলা লাইফে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিনি যখন লেখকের পরিবার থেকে সামান্য একটু সাপোর্ট পাইছেন তখন কিন্তু ওনার লাইফটা অনেক বেশি ইজি হয়ে গেছে। বাট এইখানে দেখা যাচ্ছে যে এই সাপোর্টটা তো দূরে থাক, বরং তাকে আরও বেশি অত্যাচার করা হচ্ছে, এবং যখন এইভাবে অত্যাচার করা হয় তখন এমনিতে তার নিজের লাইফের স্ট্রাগলটা তো আছেই, তার উপর যখন এই এক্সট্রা অত্যাচারটা আসতেছে তখন কিন্তু তার লাইফটা আরও অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। সো এই এক্সট্রা অত্যাচারটা যদি তার উপর না আসতো, যদি তার প্রতি বা আমাদের এই যে আমেনা যে তার প্রতি যদি একটু সামান্য সহানুভূতিশীল আচরণ করা হইতো, তার ভুল ত্রুটিগুলোকে যদি একটু সহানুভূতির চোখে দেখা হতো, একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে যদি দেখা হতো, তাহলে হয়তো এরকমভাবে তাকে হসপিটালে শুয়ে শুয়ে কাতরাইতে হইতো না, বরং সে একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারতো। সো এই যে বিষয়টা, এই জিনিসটাকে যদি আমরা বুঝিয়ে বলি তাহলে আমার এখানে অ্যান্সারটা শেষ। যে গল্পের গৃহকর্ত্রীর মতো হতেন তাহলে আমার অবস্থা এমন হতো না, কি হতো না, তার হচ্ছে দুর্দশাগ্রস্ত জীবন কাটাতে হতো না, এই হচ্ছে কথা। এরপরে ফাইনালি আমাদের আরেকটা কোশ্চিন আছে। সো ওইটা হইলে আমাদের যে প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক পাঠ সেইটা শেষ। সো এখানে আসি, আমরা একটা উদ্দীপক দেখতেছি যে মরিয়মের স্বামী বেকার, অসুস্থ সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে আমজাদ সাহেবের বাসায় কাজ নেয় মরিয়ম। কাজের ফাঁকে ফাঁকে সে আমজাদ সাহেবের ছোট মেয়ে সীমাকে পড়ে ও গল্প গুজব করে। এমনিভাবে তাদের মধ্যে সখ্য গড়ে উঠলো। মিসেস আমজাদ মরিয়মকে তিরস্কার করতেন এবং মেয়ের সাথে মিশতে দিতেন না। মিসেস আমজাদ কখনো মরিয়মের গায়ে হাত তুললেও সে নীরবে সহ্য করে যায়। তাইলে বেসিক্যালি ঘটনা হইতেছে মরিয়মের স্বামী বেকার, একটা মিল, তারপরে হচ্ছে সংসারে খরচ চালানোর জন্য কাজ নিছে, এইটা আরেকটা জায়গা। তারপরে হচ্ছে ছোট মেয়ে সীমাকে পড়ায়, গল্প গুজব করে, তাহলে গল্প গুজব করতেছে, পড়াইতেছে, সখ্য গড়ে উঠছে। তারপরে মরিয়মকে আমাদের মিসেস আমজাদ কি করতেছে, তিরস্কার করতেছে, ছেলে মেয়েদের সাথে মিশতে দিতেছে না, আর আমজাদ কি করতেছে, কখনো কখনো গায়ে হাত তুলতেছে। সো এই কয়েকটা হচ্ছে আমার এই উদ্দীপকের কি পয়েন্ট, মূল জায়গাগুলা। এখন আসো গতে আমাকে কি জানতে চাইছে, গতে বলছে উদ্দীপকের মিসেস আমজাদের সঙ্গে মমতাদি গল্পের গৃহকর্ত্রীর বৈসাদৃশ্য তুলে ধরো। তাহলে বৈসাদৃশ্য কোনগুলা? ঘুরে ফিরে সেম ঘুরি ফিরি বটর তল, ঘুরে ফিরে দেখবা যে ওই যে আমরা মমতাদি গল্পের লেখকের যে মা ছিল সে মা তার প্রতি সহানুভূতিশীল আচরণ করছে, সহমর্মিতাপূর্ণ আচরণ করছে, তাকে শ্রদ্ধা ও সম্মান দেখাইছে, তার হচ্ছে চাহিদার থেকে বেশি বেতন দিছে এবং তার প্রতি দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে তার ফ্যামিলি লাইফ নিয়ে সে যে স্ট্রাগল করতেছে সেটা নিয়ে আমাদের লেখকের মায়ের ভেতরে এক ধরনের দুশ্চিন্তা কাজ করতো। সেই যে বিষয়গুলা, এই জিনিসটা তার মমতাদির প্রতি যে সহানুভূতি রয়েছে সেইটা প্রকাশ করে। বাট এখানে দেখা যাচ্ছে যে মিসেস আমজাদ কি করতেছে, মরিয়মকে তিরস্কার করতেছে, বাচ্চা কাচ্চার সাথে মিশলে তিরস্কার করতেছে। ওইদিকে আমাদের লেখকের মা কিন্তু কখনোই তিরস্কার করে নাই, বরং যখন যে দেখছে
যা রান্নাঘরে দুইজন ঘনিষ্ঠ হয়ে বসে গল্প করতেছে, তখন তিনি ছেলেকে বলে নাই যে খোকা উঠে আয়। উনি সুন্দর করে বলছে যে বেশি আশকারা দিও না, আশকারা দিলে কিন্তু জ্বালায় মারবে। সো এই যে উনি ওদেরকে সাপোর্ট করছে, বাট এইখানে মিশতে দিতে চাইতেছে না। সো এই যে এই জায়গাগুলা প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে যে এদের আচরণের ভেতর একটা ব্যতিক্রম, মানে বিপরীতধর্মী হচ্ছে আচরণগুলা। সো আমরা বলতে পারি যে এই যে জিনিসগুলা, এইগুলার কারণে এদের ভেতরে বৈসাদৃশ্য বিদ্যমান। তারপরে ঘতে জিজ্ঞেস করলো যে অবস্থানগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মরিয়ম ও মমতাদি গল্পের মমতাদের চেতনাগত বৈসাদৃশ্য বিদ্যমান। তার মানে অবস্থানগত সাদৃশ্য যেটা, অবস্থানগত সাদৃশ্য আর হচ্ছে চেতনাগত বৈসাদৃশ্য যেটা, দুইটার মধ্যে আসলে মিলটা কথা, পার্থক্যটা কোথায়? অবস্থানগত সাদৃশ্য মানে হচ্ছে এদের যে আর্থসামাজিক অবস্থান, সেই জায়গাটাতে এদের ভেতর মিল রয়েছে। কিন্তু চেতনাগত যে বৈসাদৃশ্যটা, চেতনাগত বৈসাদৃশ্যটা হচ্ছে যে আমাদের মমতাদির ভেতরে যে স্পেসিফিক বৈশিষ্ট্য, যে গুণগুলা ছিল, সেই জিনিসগুলা এখানে উপস্থিত আছে কিনা সেইটা। তো এখন অবস্থানগত সাদৃশ্যটা হচ্ছে যে মরিয়মের স্বামীও বেকার, মমতাদের স্বামীও বেকার ছিল। মরিয়মও সংসারের খরচ চালাইতে কাজ নিছে, মমতাদিও সংসারের খরচ চালাইতে কাজ নিছিল। তারপরে মরিয়মও হচ্ছে যে যার বাসায় কাজ নিছে তার যে ছোট সন্তান ছিল তার সাথে সখ্য করে তুলছে, মমতাদিও সেম কাজ করছে। তারপরে হচ্ছে তাহলে মোটামুটি এইগুলা হচ্ছে অবস্থানগত বিশ্লেষণ, আর এইগুলা তো হচ্ছে অমিলার জায়গা। সো এদিকে ফোকাস করা লাগতেছে না। তাহলে অবস্থানগত সাদৃশ্য বা মিলার জায়গাটা হচ্ছে যে দুইজনেরই স্বামীর চাকরি নাই, সংসারের খরচ চালানোর জন্য কাজ নিয়েছে, এবং এই যে কাজ নেয়ার পরে সেইখানে যে যে ছোট বাচ্চাটা ছিল, সেই ছোট বাচ্চাদের সাথে তাদের সখ্যতার একটা সম্পর্ক গড়ে উঠছে। মিলের জায়গায় গেল সাদৃশ্য। এখন কথা হচ্ছে চেতনাগত বৈসাদৃশ্য কোনটা? চেতনাগত বৈসাদৃশ্যটা হচ্ছে যে মমতাদি কিন্তু মারাত্মক আত্মমর্যাদা সম্পন্ন ছিল। উনারে যদি এরকম করে কখনো তিরস্কার করা হইতো, কিংবা যদি কখনো এরকমভাবে বাজে আচরণ করা হইতো, গায়ে হাত তোলা তো দূরে থাক, যদি একটা বাজে কথাও বলা হইতো, উনি 15 টাকার খাতিরেও কখনো আর চাকরিতে ফেরত আসতেন না। এই কথাটা কিন্তু ভালোভাবে বলা হয়েছে। এবং তোমাদেরকে শুরুর দিকে যখন পুরো গল্পের কাহিনীটা বলতেছিলাম তখনও বলছি যে উনি যখন হচ্ছে বাচ্চা কাচ্চা, মানে যখন আর একটা সেকেন্ড বেবি হয় ওনার, তারপরে উনি হচ্ছে কাজে যাওয়া বন্ধ করে দেন, এবং পরবর্তীতে উনি আর কখনো এই কাজে ফেরত যান নাই। সো এই যে বিষয়টা ওভারঅল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মমতাদির আত্মমর্যাদাবোধ ছিল মারাত্মক লেভেলের টনটনে, এবং উনি এই জায়গাটা থেকে কখনোই হচ্ছে কম্প্রোমাইজ করেন নাই। যখন লেখক যে ওনাকে বামন্দি বলে ডাকছে, উনি বলছে শুধু দিদি বললে কি তোমার মা রাগ করবে, বামন্দি বলে ডাইকো না। সো উনি কিন্তু ওনাকে হচ্ছে ওনার যে প্রাপ্য সম্মানটা সেইটা উনি আদায় করে নিছে। আবার হচ্ছে কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু ওই যে লেখকের সাথে যে ঘটনাটা, সেইখানেও যদি লেখকের মা ওইখানে তাকে তিরস্কার করতো, উনি কিন্তু পরের দিন থেকে আর কাজে আসতেন না। সো নিজের মর্যাদাটাকে সমুন্নত রাখার জন্য মমতাদি অলওয়েজ লড়াই করে গেছে, সেটাকে উনি ঠিকঠাক রাখার চেষ্টা করছে। বাট এইখানে এসে দেখা যাচ্ছে যে মরিয়ম অত্যাচারিত হচ্ছে, তিরস্কৃত হচ্ছে, লোকজনের দ্বারা অসম্মানিত হচ্ছে, কিন্তু তারপরেও সে জাস্ট সংসারের খাতিরে বা সংসারটাকে টিকায় রাখার জন্য সে কাজকর্মটাকে কন্টিনিউ করতেছে। সো এই জায়গাটা থেকে তাদের ভিতরে চেতনাগত বৈসাদৃশ্য বিদ্যমান। তাহলে অবস্থানগত সাদৃশ্য হলো তাদের যে আর্থসামাজিক অবস্থাটা, অভাবের কারণে কাজ নেওয়া লাগছে, বাধ্য হয়ে কাজ করা লাগতেছে, এটা হলো অবস্থানগত সাদৃশ্য। আর চেতনাগত বৈসাদৃশ্যটা হইলো যে এই যে সেন্সের দিক থেকে মমতাদের আত্মসম্মান বোধটা ছিল অত্যন্ত প্রখর, বাট এইখানে ওই জিনিসটা অনুপস্থিত। সো এইটা হচ্ছে তাদের চেতনাগত বৈসাদৃশ্য। এখন এইটাকে তোমরা তোমাদের মতো করে এক্সপ্লেন করে দিলে অ্যান্সার শেষ। সো অনেকক্ষণ ধরে আমরা কথা বলতেছিলাম, অ্যান্ড ফাইনালি আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যেই প্রশ্নের পার্টটা ছিল সেইটা শেষ হলো। এখন আমাদের যে পরবর্তী অংশ সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। সেই অধ্যায় থেকে অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন হয়েছে, তোমরা খেয়াল করলে দেখবা যে বোর্ড ভর্তি হয়ে গেছে। দেখো এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা কতগুলা বোর্ডে আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বোর্ডে এই প্রশ্নটা আসছে। সো মোটামুটি মমতাদি থেকে আমাদের রেগুলার বেসিসেই কোশ্চেন হয়েছে, এবং কিছু কিছু কথা আছে যে এই কথাগুলো খুবই কমন, এবং এই কথাগুলাই ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় আসতেছে। সো আসো আমরা সেই কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করি। প্রথমে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে ভর্ৎসনা নয় আবেদন বলতে কি বোঝানো হয়েছে। এটা হচ্ছে ওই যে আমাদের লেখক যখন চুরি করে সন্দেশ বা মিষ্টি খাইতে গেছিল, ওনাদের বাসায় আত্মীয় স্বজন আসছে, এবং আত্মীয় স্বজন আসার পরে আত্মীয় স্বজন আসলে কি হয়, তারা যে খাবারগুলো নিয়ে আসে সেইগুলো সহ আমরা কিছু খাবার দাবার আরও মিক্স করে তাদেরকে নিয়ে যেয়ে দেই একসাথে, যে ভাই আপনারা খান। খাওয়া দাওয়া শেষে ওই যে ওনারা যে ধরো যদি বাসায় দুলাভাই আসে তাহলে কি করি, দুলাভাইরা তো নিয়ে যেয়ে ফ্রিজে করে 4-5টা মিষ্টি দেই, আর তারপরে বাকি যে 1 কেজি বা 2 কেজির প্যাকেট পুরোটাই কিন্তু ভাড়ার ঘরে থাকে, এবং আমরা ওই দুলাভাইয়ের সাথে বৈশা যে 2-4টা খাইছি, তারপরে বাকি যেইটুকু আছে আমার খাইতে যদি আরও ইচ্ছা হয় রান্নাঘরে যাই ইচ্ছা মতো প্যাকেট থেকে
হচ্ছে খাই। সো এখন এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের লেখকদের ভেতর, মানে আমাদের হচ্ছে যে গল্প কথকের কথা বলা হয়েছে তার ভেতরে এই বৈশিষ্ট্যটা ছিল। এবং উনি প্রকাশ্যে যেই ভাগটা পাইছেন সেই প্রকাশ্য ভাগটা সাবার করছেন, সাবার করার পরে গোপন যেই ভাগটা সেইটা যে উনি গিলতেছিলেন, এরকম সময় আমাদের মমতা দিয়ে আইসা খপ করে হাত ধরে বলতেছে যে আর খেও না, কেমন, তুমি যেইটুকু খাইছো আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতেছিলাম, তো দেখছি যে তুমি যেই কয়টা খাইছো তাতেই তোমার অসুখ হইতে পারে, যদি আরও বেশি খাও তাহলে আরও বিপদ বাড়তে পারে, সো আর খাও না। এখন লেখকের ক্ষেত্রে ওই যে এটা নিয়ে বলছিলাম মনে হয় শুরুর দিকেই, যে আমাদের যদি তিরস্কার করা হয় তাইলে আমাদের কিন্তু এই কাজটা করতে আগ্রহ আরও বাড়ে। বাট যদি আমাদেরকে মানে জাস্ট বুঝাইয়া বলা হয় যে না এই কাজটা খারাপ, তুমি এটা ছাইড়া দাও, তাহলে আমরা নিজের গরজে এই কাজটা ছেড়ে দিই। সো লেখক বলতেছেন যে যদি মা বলতো তাইলে আমি মারে তো হচ্ছে পাত্তা দিতামই না, আরও এক খাবলা খাবার তুলে নেও এখান থেকে ভাগতাম। কিন্তু যখন মমতাদি বলছে তখন আর আমি হাতে যেই খাবারটা ছিল সেইটাও আমি ফালাই দিছি। সো এই যে জিনিসটা, যে মমতাদি তাকে যে স্নেহ মায়া মমতা দিয়ে বুঝাই বলছেন যে তুমি আর বেশি খাও না, খাইলে অসুখ করবে, এই জিনিসটাকে উনি বলতেছেন ভর্ৎসনা নয়, তিরস্কার করে নাই, আবেদন জানাইছে, অনুনয় করছে, রিকোয়েস্ট করে বলছে যে আর বেশি খাও না, তোমারই ক্ষতি। ওই জিনিসটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। তারপরে কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন, কথাটি বলার কারণ কি? সো এই জায়গাটা অনেকের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং, আবার কারো কারো কাছে একটু কনফিউজিং। বিষয়টা হচ্ছে যে মমতাদি এবং লেখক, এই যে দুইটা ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টারের ভেতর সম্পর্কটা হচ্ছে ভাই বোনের, ফুল স্টপ। এখন কথা হচ্ছে এই যে মমতাদি, তিনি কিন্তু স্বামীর দ্বারা অত্যাচারিত, নিগৃহীত, নিপীড়িত। স্বামী তাকে চরথাপ্পড় মারে, শারীরিক অত্যাচার করে, এবং পুরা গল্পের প্রেক্ষিতে যদি আমরা বলি তার স্বামী ছিল নেশাখোর, এবং সংসারের যেই খরচ চালানোর কথা সেইটাও কিন্তু তার স্বামী ঠিকঠাক মতো করতে পারতো না, 4 মাস ধরে চাকরি নাই। সো সংসার যে চালাবে, সংসার চালানোর খরচটা সে জোগাড় করতে পারতেছে না, যেটার কারণে বাধ্য হয়ে আমাদের মমতাদিকে অন্যের বাড়িতে এসে কাজ করতে হইতেছে। যদিও সে মর্যাদাপূর্ণ ঘরের ব্যক্তি ছিল, মর্যাদাপূর্ণ ঘরের মহিলা ছিল, কিন্তু তারপরেও সংসারের দায়ে তাকে হচ্ছে এসে বাধ্য হয়ে কাজ করতে হইতেছে গৃহকর্মীর। এখন এই যে এতগুলো সিচুয়েশনের মধ্যে মমতাদি দেখে আসতেছেন যে সারা জীবন ধরে উনি খালি তিরস্কারই পাইছেন, উনি খালি অত্যাচারিতই হয়েছেন, কোনো জায়গাতে উনি সম্মান শ্রদ্ধা কোনো কিছুই পান নাই, এবং যেটার কারণে ওনার কাছে সম্মান শ্রদ্ধা পাওয়ার একটা আকাঙ্ক্ষা কাজ করতো। কিন্তু এই যে আকাঙ্ক্ষাটা ছিল, এই আকাঙ্ক্ষাটা মনের ভেতরে সুপ্ত ছিল, কারো কাছ থেকে ওই জিনিসটাই নি এমনি এমনি পান নাই। হয়তো ওই যে স্বামীর কাছ থেকে যেই ভালোবাসাটা আশা করছিলেন সেই জিনিসটা উনি পান নাই, স্বামীর বাড়ি থেকে যেই শ্রদ্ধাটা হয়তো আশা করছিলেন সেইটা পান নাই, লোকজনের কাছ থেকে ইভেন এরকমও হয়েছে যে জীবনময়ের যেইগুলি দিয়ে উনি যাতায়াত করেন সেইগুলি দিয়ে যাতায়াত করার সময়ও যে লোকজনগুলো ওই দিক দিয়ে যাওয়া আসা করে তারাও তার দিকে বদনজরে তাকায়। সো এই যে সম্মান বা শ্রদ্ধা পাওয়ার যে জিনিসটা, এই জিনিসটা পেয়ে উনি অভ্যস্ত না। তো সেই জায়গা থেকে যখন আমাদের লেখক তার কি হয়েছে এই জিনিসটা জানতে চাইলেন, তার গালে চরের দাগ দেখে যখন জানতে চাইলেন যে এখানে কেন দাগ পড়ছে, কে মারছে তাকে, এই ধরনের প্রশ্ন যখন জিজ্ঞেস করলেন, সহানুভূতি দেখাইলেন, ভালোবাসা দেখাইলেন। তো এই যে ভ্রাতৃসম একটা ছেলের কাছ থেকে এই ধরনের সহানুভূতি পেয়ে তো আসলে মমতা দিয়ে অভ্যস্ত ছিলেন না, এবং সেই জায়গা থেকে উনি তখন হচ্ছে ব্যাকুল হয়ে তাকে বলেন যে কারো কাছ থেকে যেটা পাই না সেটা তুমি দিবে কেন, আক্ষেপ করে বলেন যে এই যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, সহমর্মিতা, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো আমাদের মতো মানুষরা পেয়ে অভ্যস্ত না, এবং সেটা যখন আমি তোমার কাছ থেকে পাইছি তখন আমার কাছে অবাক লাগছে। এই জিনিসটা উনি বোঝানোর চেষ্টা করছেন যে কারো কাছ থেকেই তো আমি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা কিছুই পাইতেছি না, তুমি এইটাই আমার কেন দিতে আসতেছো, এই প্রশ্নটাই উনি করছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মমতাদি উপার্জনের জন্য বাইরে এসেছিল কেন, বুঝিয়ে লেখো, অথবা মমতাদি পর্দা ঠেলে বাইরে এসেছে কেন, বুঝিয়ে লেখো। সো বেসিক্যালি কারণটা হচ্ছে যে ওনার যেই স্বামী ছিল সেই স্বামীর তো 4 মাস ধরে চাকরি নাই। সো সংসারে যদি অভাব থাকে তাইলে তো আলটিমেটলি সংসারের হালটা কারো না কারো ধরতে হবে। এখন স্বামী হচ্ছে নেশাখোর, এ ঠিকঠাক মতো কাজ করে না, আর যে বাচ্চা আছে সে বাচ্চার বয়স 5 বছর, সো সেও যে কাজ করে আয় ইনকাম করবে এরকমও কোনো স্কোপ নাই। সো আলটিমেটলি সংসারে দায়িত্বশীল মানুষ একজনই ছিল মমতাদি, যার কারণে তাকে হচ্ছে কাজের কারণে বাইরে আসতে হয়েছে। এবং সেই সময়, যেই সময়কার প্রেক্ষিতে এই গল্পটা লেখা, 1939 সালে লেখা এই গল্প। এই যে যেই সময়কার কথা বলতেছি, সেই সময় যে মেয়েরা বাইরে এসে কাজ করবে এই জিনিসটা খুব বেশি প্রচলিত কোনো বিষয় ছিল না। সো এই যে মমতাদি তার ঘরের আবরণ থেকে বের হয়ে এসে উনি আইন কাম করতেছেন, রোজগার করার জন্য ঘরের বাইরে বের হচ্ছেন, এই যে বিষয়টা, এই জিনিসটা তখনকার প্রথার বিরুদ্ধে একটা আচরণ ছিল। সো এই যে সংসারের অভাব, এবং এই অভাবটাকে দূর করার জন্য উনি যে সমাজে প্রচলিত যেই প্রথাটা, সেই প্রথাটাকে ভেঙে কাজ করার জন্য ঘরের বাইরে বের হইলেন, এই জিনিসটাকেই বলা হচ্ছে যে উপার্জনের জন্য বাইরে আসছিল অথবা পর্দা ঠেলে বাইরে আসছিল। ওকে, তারপরে হচ্ছে আমাদের পরের যে অংশটা, সেখানে বলা হচ্ছে যে মমতাদি সমস্ত কৃতজ্ঞতাটুকু নীরবেই প্রকাশ করলো কেন, সমস্ত কৃতজ্ঞতা, এখানে কোন কৃতজ্ঞতা? উনি যে 15 টাকা, উনি যে হচ্ছে 12 টাকা বেতন আশা করছিল এবং সেই জায়গায় উনি 15 টাকা বেতন পাইছে।
এই জায়গাটাতে ওনার ভেতর যে কৃতজ্ঞতা বোধটা তৈরি হয়েছিল সেই জিনিসটার কথা বলা হয়েছে যে উনি তো কাজের জন্য গেছে, কাজের জন্য যাওয়ার পরে বলছে, সরাসরি বলছে যে আপনার হচ্ছে রান্নার জন্য লোকজন রাখবেন কিনা, তারপরে আমি ছোট বাচ্চা কাচ্চাও রাখবো, এরকম কথাবার্তা বলছে, সাথে অন্যান্য কাজকর্ম থাকলেও আমি করে দিব। তো তখন লেখকের মা বলছে ঠিক আছে, তাহলে তুমি কালকে থেকে কাজে আসো, তোমার বেতন হলো 15 টাকা। তো ও চিন্তা করছিল যে হয়তো 12 টাকার মতো দিবে, বাট যখন 15 টাকা বেতন নির্ধারণ করে দিছে তখন সে অবাক হয়ে গেছে এবং সে তাদের প্রতি কৃতজ্ঞ হয়েছে। কিন্তু এই যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতাটা সে ভাষায় প্রকাশ করতে পারে নাই, এটা জাস্ট নীরবেই সে প্রকাশ করছে, চুপচাপ সে ওইখান থেকে চলে গেছে, সে কিছু বলতে পারে নাই। সো এই যে কৃতজ্ঞতার যে বিষয়টা, তার কৃতজ্ঞ হওয়া এবং এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারার যে ভাষাটা, সেই ভাষাটা খুঁজে না পাওয়ার কারণে চুপচাপ চলে আসা, এই জিনিসটাকে বলা হচ্ছে সমস্ত কৃতজ্ঞতাকে সে নীরবে প্রকাশ করলো। কেন? বেতন বেশি পাইছে, বাট এইটা পাওয়ার পরে কি বলা লাগবে সেইটা জানে না, কারণ সে তো এইগুলা মানে ভালোবাসা পেয়ে অভ্যস্ত না। সো এই ভালোবাসার রিপ্লাইয়ে সে কি বলবে সেটা আসলে সে খুঁজে পায় নাই। তারপরে বলা হচ্ছে যে মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন? ছায়াময়ী মানবী বলার পেছনে সুন্দর একটা কারণ আছে, সেটা হচ্ছে মমতাদি শুরুর দিকে যখন কাজে আসতো প্রথম 7 দিনের মতো, সে কোনো দিকে তাকায় নাই, কোনো মানে হচ্ছে না লেখকরা পাত্তা দিছে, না বাড়ির অন্যান্য মানুষরা পাত্তা দিছে, সে নিজের মতো আসছে, নিজের মতো কাজ করছে, কাজ করে চলে গেছে। এবং তাকে দেখলে মনে হতো যে হচ্ছে সে ধরাছোঁয়ার বাইরে, অনুভূতিহীন, শব্দহীন, নির্বিকার একটা মানুষ। সো এই যে বৈশিষ্ট্যটা যে উনি ধরাছোঁয়ার বাইরের একটা মানুষ, সে এমনভাবে আসতেছে, সে নিজের জগতে আসতেছে, সে কাজগুলোকে আপন করে নিচ্ছে, মানুষগুলোকে সে পাত্তা দিচ্ছে না। তো এই যে তার যে বৈশিষ্ট্যটা, আমাদের লেখক বারবার করে যাইতেছে তার কাছে, তার আশপাশে ঘুরঘুর করতেছে, তার কাছ থেকে, তার সাথে একটু কথা বলতে চাইতেছে, তার কাছ থেকে একটু স্নেহ ভালোবাসা পাওয়ার প্রত্যাশা করতেছে, বাট মমতাদি তাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। সে কাজগুলোকে ঠিকঠাকভাবে আপন করে নিচ্ছে, কাজগুলোকে সে মানে পুঙ্খানুপুঙ্খভাবে মানে কি বলে সুশৃঙ্খলভাবে সে সম্পাদন করতেছে, বাট লেখক তার যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা তার পূরণ হচ্ছে না। এবং ওই যে কথা বলতে গেলে সে কথা বলে না, 5বার যায় জল চায়, আশপাশে যায় দাঁড়ায় থাকে, কিন্তু তার সাথে কোনো কথাই বলে না। এবং এত কিছুর কারণে লেখকের কাছে মনে হয়েছে সে যেন ধরাছোঁয়ার বাইরের একটা মানুষ, সে অনুভূতিহীন, শব্দহীন, নির্বিকার, তার কোনো অনুভূতি নাই, তার কোনো ফিলিংস নাই, তার কোনো কথাবার্তা নাই, কারণ সে খুব বেশি কথাবার্তাও বলে না। ইভেন বলা হয়েছে এরকম যে সারাদিন ধরে সে কাজ করে গেছে, একটা কাশির শব্দটুকুও করে নাই, একবার যে খুব খুব করে কাশি দিবে সেরকম কোনো শব্দও পাওয়া যায় না, সে চুপচাপ কাজ করে গেছে। সো সে শব্দহীন, সে অনুভূতিহীন, সে নির্বিকার, কোনো দিকে তার কোনো হচ্ছে হেলদোল নাই, চারিদিকে যেটা হচ্ছে, যা হচ্ছে হচ্ছে, যা হচ্ছে না হচ্ছে না, তার কাজ হইলো কাজ করা, সেটা কাজটা ঠিকঠাক মতো করে দিচ্ছে, কাহিনী শেষ। সো এই যে বিষয়টা, এইগুলোর কারণে তাকে বলা হয়েছে সে যেন একটা ছায়াময়ী মানবী, যে আমার ধরাছোঁয়ার বাইরে। ছায়াটাকে যেরকম আমি যখন হেঁটে যাচ্ছি আমি দেখতেছি যে ওইখানে আমার ছায়াটা আছে, খুবই কাছে, আমারই ছায়া, বাট আমি ধরতে গেলে আমি ওইটাকে ধরতে পারতেছি না। এই মমতাদিটাও আমাদের লেখকের কাছে প্রথম কিছুদিন এরকমই ছিল, যে তার আশপাশে আছে, ঘুরে বেড়াচ্ছে, কাজকর্ম করতেছে, সবই করতেছে, বাট লেখক যেটা চাইতেছে সেইটা সে তার কাছ থেকে পাইতেছে না। এই কারণে তাকে বলা হচ্ছে ছায়াময়ী মানবী। এরপরে বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে, কথাটি বলার কারণ কি বুঝিয়ে লেখো। সো এইটা হচ্ছে ওই যে আমাদের হচ্ছে মিষ্টি টিষ্টি খাওয়ার পরে, তারপরে হচ্ছে আমাদের লেখক আর মমতাদি দুইজনে যে রান্নাঘরে বসে দুইজন গল্প সল্প করতেছে। তো এর মধ্যে আমাদের লেখকের মা চলে আসছে, এসে দেখতেছে যে এরা দুইজন মোটামুটি কাছাকাছি বসে আছে এবং মমতাদির লেখককে প্রায় জড়ায় ধরেই রাখছিল। তো এখন সেই সময় আমাদের হচ্ছে লেখকের মা ঝাড়ি মারতে পারতেন মমতাদিকে অথবা লেখককে, কিংবা লেখককে বলতে পারতেন যে খোকা উঠে আয়। সো এরকম ভারী কোনো কথাবার্তা বলেন নাই, বরং উনি এই যে মমতাদি এবং লেখক দুইজনের ভেতর যে একটা সুসম্পর্ক গড়ে উঠছে, এই জিনিসটাকে উনি সাপোর্ট করে বলছেন যে ওরে বেশি আশকারা দিও না, ও জ্বালায় মারবে। মমতাদি বলছে যে এত কথা কইতে পারে আপনার ছেলে। আর লেখকের মা তখন সাই জানিয়ে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ, ও এরকম একটু চঞ্চল স্বভাবেরই আছে। সো তুমি ওর চঞ্চলতাকে যদি হচ্ছে সাপোর্ট করো, তাহলে দেখবা যে তোমার জ্বালায় জ্বালায় শেষ করে দিচ্ছে। সো ওরে খুব বেশি আশকারা দিও না, তোমার এই কিন্তু পরে বিপদ হবে। সো এই যে জিনিসটা, এইটার কথাই এখানে বলা হয়েছে, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। এখানে মূলত লেখকের যে চঞ্চলতা, সেই চঞ্চলতাটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং মমতাদিকে সাবধান করা হয়েছে। এরপরে আসো হচ্ছে পরের কোশ্চেন। মনে হচ্ছে পাতালে চলেছো না, এই উক্তির কারণ ব্যাখ্যা করো। পাতালে চলেছো মানে বেসিক্যালি জীবনময়ের যে গলিটা, সেইটার যে অস্বাস্থ্যকর পরিবেশটা, সেইটাকে বোঝানো হয়েছে। সো আমরা জানি যে মমতাদি থাকতো জীবনময়ের গলির 27 নম্বর বাড়ির একতলায়। সো এখন এই যে জীবনময়ের গলির 27 নম্বর লেনের বা 27 নম্বর বাড়ির যে একতলাটা, ওই জায়গাটাতে যাওয়ার যেই রাস্তাটা বা জীবনময়ের যে গলিটা, সেটাকে নামটা হচ্ছে জীবনময়ের গলি, কিন্তু লেখকের কাছে মনে হয়েছে এটা জমালয়ের রাস্তা, কারণ রাস্তাটা অত্যন্ত সরু,
রাস্তার মধ্যে মাত্র ইট বিছানো, গোটা গোটা ইট বিছানো, এবং সেইটাও এমনভাবে বিছানো যে ওইটা পায়ে পায়ে ক্ষয় যে একেবারে অবস্থা খারাপ। দুইজন মানুষ একসাথে যাইতে লাগলে মনে করো যে গায়ে গায়ে ঘেঁষা লাগবে, এরকম একটা অবস্থা। অ্যান্ড অন্ধকার স্যাঁতস্যাঁতে অবস্থা, আলো বাতাসের তো অভাব আছেই। সো এই যে এত অস্বাস্থ্যকর পরিবেশ, এত কিছুর কারণে লেখকের কাছে ওইটাকে মনে হয়েছে যে এটা যেন জমালের রাস্তা। সো ওই কারণে আমাদের হচ্ছে আর পাতালে যাওয়ার যে বিষয়টা, পাতাল মানে কি, পাতাল মানে হচ্ছে মাটির নিচের জগৎ। সো মাটির নিচের জগতের দিকে যাইতে লাগলে, মানে ধরো তুমি হচ্ছে মাটিটাকে গর্ত করছো, গর্ত করে যদি নিচের দিকে আগাইতে থাকো তাহলে কি হয়, যে শুরুর দিকে দেখবা তুমি একেবারে খটখটে শক্ত মাটি, তারপরে ধীরে ধীরে দেখবা যত নিচে নামতেছো তত দেখবা মাটি স্যাঁতস্যাঁতে হতে থাকে, এবং খুঁড়তে খুঁড়তে একসময় নিচে গেলে, আগেকার দিনে তো ওই যে কুয়া থেকে আমরা যে পানিটা পাইতাম ওটা তো বেসিক্যালি এরকম ভাবেই হইতো, যে মাটি খুঁড়তে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যখন ওই মাটিটা হচ্ছে আশপাশ থেকে যেই পানিগুলো, সেই পানিগুলো এসে হচ্ছে নিচে জমা হয়ে থাকে। তো এই পানিটাই হচ্ছে, যেহেতু ওই যে পরিস্রাবণ পদ্ধতিতে আসতেছে পানিগুলা, ওই পানিগুলা পরিষ্কার থাকে, ওইটা ওই তুলে সরাসরি ইউজ করা যায়। সো এই যে নিচের দিকে যাইতে লাগলে যেরকম স্যাঁতস্যাঁতে পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ, জীবনময়ের গলি দিয়েও যখন ভেতরে যাইতেছিল তখনও ওইখানকার পরিবেশটা ওইরকম স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর ছিল। এই কারণে কম্পেয়ার করে বলা হয়েছে যে মনে হচ্ছে পাতালে চলেছ, তাই না? এরপরে নেক্সট যেই কোশ্চিনটা, যে সে হেসে লেবু দিল, বলল কৃতার্থ হলাম, মুক্তিটা ব্যাখ্যা করো। কৃতার্থ হলাম মানে এইখানে আমাদের মমতাদি কৃতার্থ হয়েছে, কারণ ওই যে সে তো ভালোবাসা পেয়ে অভ্যস্ত না, এবং তার কাছ থেকে যে কেউ কোনো কিছু চাইয়া খাবে এই জিনিসটা সে এক্সপেক্ট করে নাই। কিন্তু মমতাদি যে হচ্ছে লেবুটা কিনছিল, 2টা কমলা লেবু কিনছিল, তো মমতাদির সাথে যখন লেখক জোর করে তার বাসায় গেছে তখন উনি প্রথমে তাকে একটা লেবু খাইতে দিছে। খাইতে দেওয়ার পরে বলতেছে যে তোমাকে তো হচ্ছে ঘরে তো মুড়ি ছাড়া আর কিছু নাই, সো তোমার আর কিছু খাইতে দিতে পারতেছি না, দোকানের কোনো বিষও দেবো না। দোকানের বিষ মানে হচ্ছে দোকানে যে জিনিসপত্রগুলো বিক্রি করা হয় সেগুলো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়। এখন মমতাদের এইগুলো খাইয়ে দেওয়া অভ্যাস আছে, কিন্তু লেখকরে দিয়ে যদি লেখকের আবার পেট খারাপ হয় বা ফুড পয়জনিং হয়, কোনো ঝামেলা হয়, তাহলে তো বিপদ। সো এই কারণে উনি ওনাকে সাবধান করে বলছেন যে দোকানের বিষও তোমাকে দিব না। দোকানের খাবারটাকে উনি বিষের সাথে কম্পেয়ার করছেন। এখন লেখক তখন বলছে যে তাহলে আরেকটা লেবু খাই দিদি। সো এই যে লেখক যে ওনার কাছ থেকে চেয়ে একটা জিনিস নিয়ে খাইছে, আমরা কার কাছ থেকে কোনো জিনিস চাই? যারা আমাদের কাছে আপন, যাদেরকে আমরা হচ্ছে নিজেদের কাছের মানুষ মনে করি, তাদের কাছ থেকেই তো জিনিসটা চাই। আমি বড় বোনের কাছে যে আবদার করতে পারি, আমি বাপ মায়ের কাছে যে আবদার করতে পারি, আমি মামার কাছে যে আবদার করতে পারি, রাস্তার একটা মানুষের কাছে যে আমি কখনোই আবদার করব না। সো এই যে লেখক যে মমতাদির কাছ থেকে একটা জিনিস চেয়ে বা আবদার করে নিয়ে খাইলো, এইটার কারণে মমতাদির কাছে মনে হয়েছে যে লেখক তাকে ওই রকমই সম্মান প্রদর্শন করছে, ওই রকমই হচ্ছে কাছের মানুষ হিসেবে কল্পনা করছে, এবং সেইটা চিন্তা করে সে খুশি হয়েছে, কৃতার্থ হয়েছে। এই কারণে সে বলতেছে যে হচ্ছে সে হেসে লেবু দিল, বলল কৃতার্থ হলাম। এরপরে নেক্সট কোশ্চিন, ভাবিস না তোকে খুব ভালোবাসবে, মায়ের মন্তব্যের কারণ কি ব্যাখ্যা করো। ওই যে প্রথম দিনে আমাদের লেখক যখন মমতাদির সাথে ভাব করতে গেছিল তখন মমতাদি তারা পাত্তা না দিয়া চলে গেছে। এখন এই যে বিষয়টা, এই জিনিসটা লেখকের মনে একটু আঘাত লাগছে, এবং সে চিন্তা করতেছে যে হাই রে, আমারে পাত্তা দিল না, যার চোখে মুখে এরকম উপসে পড়া স্নেহ, সে আমারে একরকম উপেক্ষা করেই চলে গেল। তখন লেখকের মা তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে না, তুমি এত টেনশন করো না, তোমরা ঠিকই ভালোবাসবে, কয়টা দিন যাইতে দাও, তারপরে দেখবা। এরপরে আসে হচ্ছে দুফোঁটা দুর্বোধ্য রহস্য বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো। এখন কথা হচ্ছে যে এই যে দুফোঁটা দুর্বোধ্য রহস্য যেটা, এই জিনিসটা হচ্ছে আবার ওই ওই জায়গাটা, রান্নাঘরের যে ঘটনাটা সেইটারই। সো লেখক এবং মমতাদি দুইজন বসে বসে গল্প করতেছিলেন, এই সময় লেখকের মা এসে বললেন যে হচ্ছে বেশি আশকারা দিও না, জ্বালায় মারবে। যখন এইভাবে কথাটা বলছে তখন মমতাদি হচ্ছে অবাক হয়ে গেছে, এবং উনি এক্সপেক্ট করেছিল যে এইখানে আসলে হয়তো একটু বকাঝকা করতে পারে, তিরস্কার করতে পারে। অ্যান্ড উনি মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই ছিল এরকম যে যদি আমাকে কোনো তিরস্কার করে বা যদি কোনো বাজে কথা বলে তাহলে আমি পরের দিন থেকে আর কাজে আসবো না, কারণ যে এখানে আমার সম্মান নাই, সেখানে আমি আসলে কাজ করার জন্য রেডি না, প্রস্তুত না। এখন লেখকের মা এসে যখন তাদেরকে তিরস্কার না করে উল্টো সাপোর্ট করে বলতেছে, মমতাদিকে আরো সাপোর্ট করে বলতেছে, নিজের ছেলের দোষারোপ করে যে ও প্রচণ্ড চঞ্চল, তুমি এর বেশি আশকারা দিও না, পরে নিজে বিপদে পড়বা। যখন মমতাদি দেখতেছে যে মমতাদিকে লেখকের মা এই পরিমাণ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দেখাইছে, তখন সে কৃতজ্ঞতায় তার চোখ দিয়ে হচ্ছে দুই ফোঁটা জল পড়ছে। এখন এই যে চোখ থেকে যে পানিটা পড়ছে, এই জিনিসটাকে লেখক বলতেছেন যে এইটা হচ্ছে একটা দুর্বোধ্য রহস্য। সো বেসিক্যালি এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের লেখকের মায়ের প্রতি কৃতজ্ঞতা বা তার প্রতি যে সম্মান, সেইটার যে নীরব প্রকাশটা, সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাই। আর এই যে দুফোঁটা দুর্বোধ্য রহস্য, এই যে চোখের জলটা, সেটার ভিতরে। ওকে, এরপরে আসুন নেক্সট আমরা কোথায় যাব। নেক্সট আমরা আগাবো হচ্ছে আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেই দিকে। সো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে বলা হচ্ছে মমতাদের 2টা চোখ সজল হয়ে উঠলো কেন? মমতাদের 2টা চোখ সজল হয়ে ওঠার পেছনে কারণটা হচ্ছে কৃতজ্ঞতা। এরপরে মমতাদের কপালের ক্ষতটা কিসের মতো?
মমতাদের কপালের ক্ষতটা হচ্ছে আন্দাজে পড়া একটা টিপের মতো। সো এখানে অ্যান্সার হচ্ছে কৃতজ্ঞতায়, এইটা হচ্ছে আন্দাজে পড়া টিপ। তার মানে তোমার এখানে কপালে মনে করো কেটে গেছে, কেটে যে এমন একটা ক্ষত হয়েছে এইখানে অথবা এইখানে, ধরো কপালের এইখানে এমনভাবে কাটছে, কাটে এমন একটা ক্ষত হয়েছে যে দেখলে মনে হয় যে তুমি কপালে টিপ দিয়ে রাখছো, সেটাকেই বলা হচ্ছে আন্দাজে পড়া টিপ। তারপরে বলছে মমতাদের মাইনে কয় টাকা ঠিক করা হইলো? মাইনে ঠিক করা হয়েছিল হচ্ছে 15 টাকা। এরপরে বলছে মমতাদি কোথায় থাকতো বা কোন গলিতে থাকতো? মমতাদি থাকতো হচ্ছে আমাদের জীবনময়ের গলি। সো বেসিক্যালি গলির কথা যদি বলে তাহলে তুমি যদি জীবনময়ের গলি বলো তাহলে অ্যান্সারটা শেষ। কিন্তু যদি তোমাকে হচ্ছে জিজ্ঞেস করে যে কোথায় থাকতো, তাহলে সেক্ষেত্রে তুমি আরেকটু স্পেসিফিকভাবে বলে দিতে পারো যে জীবনময়ের গলি 27 নম্বর হচ্ছে বাড়ি, আর হচ্ছে কয়তলায় থাকতো? 27 নম্বর বাড়ির একতলায় থাকতো সে। তাহলে জীবনময়ের গলির 27 নম্বর বাড়ির একতলায় থাকতো। কয় মাস ধরে মমতাদের স্বামীর চাকরি নাই? তার স্বামীর চাকরি নাই মোটামুটি 4 মাস ধরে। মমতাদের ছেলের বয়স কত? ছেলের বয়স হচ্ছে 5 বছর। এরপরে বলছে মমতাদের উঠান কি দিয়ে দুভাগ করা ছিল? মমতাদের উঠান হচ্ছে কাঠের বেড়া দিয়ে 2টা ভাগ করা ছিল। সো বেসিক্যালি এমনিতেই তো পাতালপুরি একেবারে ঘুপচি এলাকা, তার ভেতরে আবার যতটুকু উঠান আছে সেইটাকে 2টা ভাগ করে 2টা পার্টিশন করে দিছে, এরকম একটা অবস্থা। তারপরে অনারম্বর মানে কি? অনারম্বর মানে হচ্ছে জাক জমকহীন। তারপরে বলা হচ্ছে মমতাদের কাজের শৃঙ্খলা দেখে কারা খুশি হলো? মমতাদের কাজের শৃঙ্খলা দেখে খুশি হয়েছিল হচ্ছে লেখকের পরিবারের সকলে, বেসিক্যালি লেখকের মা। সো লেখকের পরিবারের সদস্যরা বা পরিবারের সকলে, যেইটাই বলি সবগুলাই নেওয়া যায় আর কি। এরপরে বলা হচ্ছে যে হরির লুট কি? হরির লুট হচ্ছে হরি সংকীর্তন উপলক্ষে বাতাসা বা সংকীর্তনের পর তুমি বাতাসা যদি ছড়ায় ছিটায় দান করো। সো এটা হচ্ছে বেসিক্যালি হরি সংকীর্তন করা হয়, তার মানে হরির নাম জপ করার যে অনুষ্ঠানটা, তার নামে কীর্তন যেটা করা হয়। কীর্তন তো এক ধরনের গান, তোমরা মেবি এটার সাথে পরিচিত আছো। সো এই যে হরি সংকীর্তনের পর তোমার হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যে বাতাসা প্রদান করা হয়, ছড়িয়ে ছিটিয়ে বাতাসা। বাতাসা কি? বাতাসা মেবি তোমরা চেনো, যদি না চেনো বাপমারে অথবা দাদারে জিজ্ঞেস করো, বুঝবা। বাতাসা হচ্ছে বেসিক্যালি চিনির তোমরা হয়তো মিছরি দেখছো, ওই মিছরিরই হচ্ছে এটা বলা যায় যে মিনি ভার্সন। মোটামুটি এই টাইপের একটু গোল গোল টাইপের হয়, এরকম গোল গোল চিনির চাকতি বলা যায় ওইটারে, বুঝছো? চিনির সরাসরি গোল্লা না, এটা একটু চ্যাপটা এরকম, আর এরকম টাইপের কয়েনের মতো। সো চিনির কয়েন অথবা চিনির চাকতি বলতে পারো। তো এটা হচ্ছে বাতাসা। সো হরির লুট হইল সংকীর্তনের পরে ছড়িয়ে ছিটিয়ে বাতাসা প্রদান করার যে কাজটা, সেইটাকে বলা হচ্ছে হরির লুট। এরপরে বলা হইল যে পর্দা ঠেলে উপার্জন কি? তাহলে পর্দা ঠেলে উপার্জনটা হচ্ছে বেসিক্যালি অন্তপুরে থাকার যেই প্রথা ভঙ্গ করা, মানে মেয়েরা হচ্ছে ঘরের ভেতরে থাকবে। সো এই যে অন্তপুরে থাকার প্রথা ভঙ্গ করে যে উপার্জনের কাজ করাটা, সেইটাকে বোঝানো হয়েছে হচ্ছে পর্দা ঠেলে উপার্জন। তারপরে খোকাকে মমতাদি কি বলে ডাকতে বলেছিল? সে তাকে শুধু দিদি বলে ডাকতে বলছিল। আর গল্পকথক মমতাদিকে প্রথমে কি বলে ডাকছিল? সে তাকে ডাকছিল হচ্ছে বামুন্দি। এরপরে বলছে হচ্ছে মমতাদি তার মাইনের কত টাকা আশা করছিল? সে আশা করছিল 12 টাকা, কিন্তু সে পাইছে 15 টাকা। এটা কোন বইয়ের অন্তর্গত? এইটা হচ্ছে সরীসৃপ নামে যেই বইটা আছে সেই বইটার অন্তর্গত। সেই হচ্ছে আমাদের জ্ঞানমূলক কোশ্চিন। এখন আসো আমরা হচ্ছে নেক্সট যেই পার্টটা আছে আমাদের এমসিকিউ পার্ট, ফাইনাল পার্ট, এইদিকে আগাই। এমসিকিউতে প্রথমে আমাদের আছে হচ্ছে মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে? তাহলে নিঃসংকোচ কথাটার ভেতরেই কিন্তু অ্যান্সারটা লুকায় আছে। এটার অ্যান্সারটা হচ্ছে সংকোচহীন। নিঃসংকোচ মানেই যার সংকোচ নাই। সো যেহেতু সংকোচহীন কথাটা সরাসরি আছে, সো আমার অন্য কোনো অপশনের দিকে আর আগানোর দরকার নাই, এটা আমার এখানে অ্যান্সার হয়ে যাবে। তারপরে বলতেছে যে দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস, এ কথার প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে? অবশ্যই এটা আমাদের মমতাদি চরিত্রের ভেতর দেখা যায়। কারণ মমতাদি যদিও অর্থ সামাজিক দিক থেকে গরিব ছিল, তার টাকা পয়সা ছিল না, কিন্তু তার আত্মসম্মান বোধ ছিল প্রখর, এবং সে 15 টাকার তোয়াক্কা করতো না যদি লেখকের মা তাকে অসম্মান করে কোনো কথাবার্তা বলতো। সে চাকরি ছাইড়া দিয়ে সেই মুহূর্তে চলে যাইতো। সো এই যে আত্মসম্মান বা আত্মমর্যাদা বোধের যে বিষয়টা, সেই জিনিসটাই তো এখানে বলা হয়েছে, তাই না? দৈন্য মানে হচ্ছে দারিদ্র বা দীনতা যদি আসে আসুক সমস্যা নাই, কিন্তু ওটা লজ্জা পাওয়া যাবে না, মাথাটারে উঁচু রাখতে হবে, এবং সেই জিনিসটাই বলা হইল। এবং সেই বৈশিষ্ট্যটার সাথে আমাদের মিল আছে হচ্ছে মমতাদির। এরপরে আমাদের বলতেছে যে সে যেন ছায়াময়ী মানবী।
মমতাদি সম্পর্কে লেখকের এ মন্তব্যের কারণ হলো, তাহলে লেখক আমাদের মমতাদিকে ছায়াময়ী বলছিলেন কেন? কারণ সে হচ্ছে শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার, আসে ছায়ার মতো কাজ করে চলে যায়, আমার ধোয়া ছোঁয়ার বাইরে, স্পর্শহীন। সো এইখানে তার যে মৌনতা, তার যে নীরবতা, এই জিনিসটা হচ্ছে ফুটে উঠছে। সে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো, কর্মনিষ্ঠার যে জিনিসটা সেটাও এখানে ফুটে উঠছে। বাট লৌকিকতা, লৌকিকতা মানে হচ্ছে মানুষকে দেখানোর জন্য কাজ করা। এখন মমতাদি তো মানুষরা দেখানোর জন্য কোনো কাজ করে নাই। যদি দেখানোর জন্য কাজ করতো তাহলে খাজনার থেকে বাজনা হইতো বেশি। বাট মমতাদি আসছে, চুপি চুপি কাজ করছে, কাজ শেষ করে চলে গেছে। সো তার এই যে জিনিসটা, এই জিনিসটাতে কিন্তু লৌকিকতার বিষয়টা অনুপস্থিত। সো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি, 1 and 3। এরপরে আমাদের যে নেক্সট কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমার গা ঘেঁষে বসে পড়লো। কে বসে পড়লো? মমতাদি বসে পড়ছে। ওই যে মিষ্টি টিষ্টি খাওয়ার পরে ওরা বসে বসে যখন গল্প করছিল তখনকার কথা এটা। তারপরে হচ্ছে মমতাদি হয়তো বেতন আশা করছিল। কয় টাকা আশা করছিল? বেতন আশা করছিল হচ্ছে 12 টাকা। এরপরে হচ্ছে নোরা মনে করে ক্ষুদ্র কোণে অবস্থান করে সংসার করাই নারীর একমাত্র কাজ নয়। সে চায় বৃহত্তর সমাজ জীবনের মধ্যে আত্মমর্যাদা সমুন্নত রেখে আত্মপ্রতিষ্ঠা করতে। তার মানে স্বাবলম্বী হওয়ার যে চেষ্টাটা সেইটা। তাইলে এই নোরার মানসিকতা আমার কোন গল্পে দেখা যায়? এইটা দেখা যায় হচ্ছে মমতাদি গল্পে। শুভা গল্পে তো এই জিনিসটা কখনোই আসে নাই। শুভা টোটালি ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার ছিল। আমাটির ভেপু গল্পে আমরা দেখছি লাইফ স্ট্রাগল, বাট এখানে ভাই বোনের সম্পর্কে এবং প্রকৃতি ঘনিষ্ঠতার যে বিষয়টা সেইটা ফুটে উঠছে। নিয়তি গল্পে আমরা একটা কুকুর, একটা প্রাণীর সাথে মানুষের যে মমত্ববোধের সম্পর্কটা গড়ে উঠতে পারে সেই জিনিসটা দেখছি। সো বেসিক্যালি এগুলোর মধ্যে কোনোটাই আসে না। আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে মমতাদি। নেক্সট কোশ্চিন বলতেছে যে মা যদি বলতেন খোকা উঠে আয়, তবে পরদিন থেকে সে আর আসতো না। মমতাদির না আসার কারণ হতে পারতো কি? অবশ্যই এখানে অপমানিত বোধ করা এবং আত্মসম্মান বোধ। চক্ষু লজ্জা যে জিনিসটা, চক্ষু লজ্জাটা হচ্ছে মানে এটা একটু কম গভীর লজ্জা আর কি। চক্ষু লজ্জা বলতে জাস্ট মানুষে কি ভাববে এই চিন্তা করা। কিন্তু মমতাদি লোকে কি ভাববে এই জিনিসটার থেকে বেশি যেইটাকে প্রাধান্য দিতেন সেটা হচ্ছে ওনার নিজের কাছে এই বিষয়টাতে আসলে অনুভূতিটা কীরকম, এই বিষয়টা নিয়ে উনি নিজে কি ফিল করতেছেন, এই জিনিসটা কিন্তু ওনার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। সো এইখানে চক্ষু লজ্জার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উনি অপমানিত বোধ করতেন এবং আত্মসম্মান বোধে আঘাত লাগার কারণে উনি পরের দিন থেকে আর কাজে আসতেন না। সো এই যে বিষয়টা, এখানে আমাদের অ্যান্সার তাইলে হচ্ছে 2 আর 3, অ্যান্সার হইল সি। এরপরে আমাদের হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা আছে সেখানে হচ্ছে মাইনে 15 টাকা শুনে মমতাদের দু চোখে জল এলো কেন? অবশ্যই কৃতজ্ঞতায় জল আসছে। এরপরে বলছে হচ্ছে মমতাদি কয়টা লেবু কিনছিল? মমতাদি 2টা কমলা লেবু কিনছিল। এরপরে গৃহকর্মী লাভলি তারেককে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। তাহলে লাভলির সাথে কার সাদৃশ্য রয়েছে? অবশ্যই আমাদের মমতাদের সাদৃশ্য রয়েছে। এরপরে আছে হচ্ছে সোহানদের বাড়িতে একজন দরিদ্র মহিলা থাকেন, সোহান তার সাথে ভাব করে, মহিলাও সোহানকে নিজ সন্তানের মতো ভালোবাসেন। তাহলে উদ্দীপকটা নিচের কোন রচনার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? অবশ্যই মমতাদি। দেখো সবগুলা জায়গাতে কোশ্চেনগুলো কিন্তু অনেক ইজি। সো তুমি যদি মমতাদের গল্পটার থিমটাকে একটু ঠিকঠাকভাবে ধরতে পারো তাহলে দেখবে সৃজনশীল বা এমসিকিউ কোনোটাই কিন্তু অ্যান্সার করতে তোমার খুব বেশি প্যারা লাগতেছে না। নেক্সট বলতেছে যে মমতাদি গল্পে ছেলেটির বাড়ির সকলে মমতাদির প্রতি খুশি হইলেন কেন? মমতাদের প্রতি খুশি হয়েছে হচ্ছে তার যে কাজের শৃঙ্খলা ছিল সেইটা দেখে। বেসিক্যালি তার কাজের ভেতরে গতি ছিল, ক্ষিপ্রতা ছিল অ্যান্ড শৃঙ্খলা ছিল। বেসিক্যালি উনি কাজগুলোকে খুব সাজানো গোছানোভাবে করতে পারতেন। সো এই কারণেই বলা হয়েছে। নেক্সট, মমতাদি তার স্বামীর কল্পিত চাকরির সম্বন্ধে লেখককে কি খাওয়াইতে চাইছিল? উনি খাওয়াইতে চাইছিল সন্দেশ। লেখককে উনি 2টা অপশন দিছিলেন। একটা হচ্ছে তুমি কি বলো হরির লুট দেবো নাকি তোমায় সন্দেশ খাওয়াবো। তার মানে হরির লুট দেওয়া মানে কিন্তু এটা গণহারে সবাই বিলি করা হইতো। ধরো হচ্ছে ওই যে মসজিদে নামাজের পরে যে তবারকটা দেওয়া হয়, এই তবারকটা কিন্তু সবার জন্যে। সো হরির লুট দেওয়াও বিষয়টা হচ্ছে হিন্দু ধর্ম অনুসারে ওই রকম হরির সংকীর্তন করে তারপরে তবারক বিলি করতেছে আর কি। তো এখন কথা হইতেছে যে হরির লুট দিলে এইটা তো লেখকের জন্য বা আমাদের যে গল্পকথক ছেলেটা ছিল তার জন্য তো স্পেসিফিক্যালি হইল না, তাই না? সো এইখানে যে জিনিসটার উপর ফোকাস করা হইতেছে সেটা হচ্ছে যে লেখককে উনি স্পেসিফিক্যালি সন্দেশ খাওয়াইতে চাইছিলেন। উনি 2টা অপশন দিছিলেন যে যদি আমার স্বামীর চাকরি হয় তাহলে তুমি কি চাও, হরির লুট দিই সবাইরে আমি হচ্ছে ইচ্ছা মতো খাওয়াই নাকি তোমারে সন্দেশ খাওয়াই। সো লেখকের কথা যেহেতু এখানে স্পেসিফিক্যালি বলছে লেখককে কি খাওয়াইতে চাইছিল, এখানে অ্যান্সারটা হচ্ছে সন্দেশ। নেক্সট হচ্ছে এত কথা কইতে পারে আপনার ছেলে, মমতাদির এই কথাটির দ্বারা কি প্রকাশ পাইছে? তাহলে এই কথা বলার পেছনে কারণ কি ছিল? যে যখন হচ্ছে লেখক উনি দেখে ফেলছেন যে তার মা হচ্ছে দেখছে তাদেরকে, তো তখন উনি হচ্ছে বেসিক্যালি উনি ছেলের চঞ্চলতার যে বিষয়টা সেই জিনিসটাকে প্রকাশ করছেন। আপনার ছেলে এত কথা কইতে পারে তার মানে আপনার ছেলে প্রচণ্ড চঞ্চল, প্রচুর কথা বলে।
আর সাথে স্নেহ কাতরতার যে এই বিষয়টা, উনি এই কথাটা বলে নিজের মর্যাদাটাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। উনি দেখাইতে চাইছেন যে উনি যেটা করতেছেন সেই কাজটা ঠিক, অ্যান্ড ওনাদের ভেতরে আসলে ঝামেলার কিছু নাই। সো এইখানে লেখকের মায়ের টেনশনের কোনো কিছু নাই, অ্যান্ড সেইখানে উনি লেখকের মায়ের কাছ থেকে একটা সাপোর্ট আশা করতেছেন, তার থেকে উনি একই রকম স্নেহ আশা করতেছেন। সো এই জায়গাটাই হচ্ছে এখানে মূল বিষয়। আগের যেই জিনিসটা ছিল ব্যাকুলতা, আমাদের মমতাদির ভেতরে কখনো এই ধরনের কোনো ধরনের ব্যাকুলতা ট্যাকুলতা কোনো কিছু কাজ করে নাই। উনি স্থির অচঞ্চল একটা মানুষ ছিলেন। সো এইখানে আমার অ্যান্সারটা হচ্ছে সি, 2 অ্যান্ড 3। নেক্সট, সে চমক ও লালিমার বার্তা বোধহয় মার হৃদয়ে পৌঁছালো। এখানে যা প্রকাশ পেয়েছে সেইটা হইল চমক ও লালিমার বার্তা বলতে এইখানে বেসিক্যালি আমাদের যে হচ্ছে আমাদের মমতা দে ছিল, তার ভেতরকার যে অনুভূতিটা সেইটার প্রতি আমাদের লেখকের মায়ের মনে যে সহানুভূতিটা তৈরি হয়েছে সেইটা। সো এখানে উত্তরটা হচ্ছে সহানুভূতি। নেক্সট বলছে যে মমতাদি গল্পে মমতাদির চোখের অবস্থা কেমন ছিল? তার চোখটা ছিল অচঞ্চল, মানে অনেক স্থির, চারিদিকে যে নড়াচড়া করতেছে, খুব বেশি অস্থির এরকম না, অনেক স্থির ছিল। মমতাদি গল্পে মমতাদের কর্ম ও জীবিকার প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে কোন বাক্যে? এটা হচ্ছে তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী। না, এখানে মমতাদির সুখে সুখী হওয়ার বিষয়টা প্রকাশ পাইছে। সো এই জিনিসটা সহানুভূতি প্রকাশ পাইছে। বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে, এখানে স্নেহ প্রকাশ পাইছে। তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? এইখানে বেসিক্যালি তার কাজের প্রতি যে গৃহকর্ত্রী যারা ছিলেন তারা যে সন্তুষ্ট, এই জিনিসটা প্রকাশ পাইছে। সো অ্যান্সারটা হচ্ছে এইটা। ডি নাম্বার কেন হবে না? তুমি ইচ্ছে করলে এই বেলায় কাজ ছেড়ে দিতে পারো। এখানেও মমতাদির প্রতি সহানুভূতি প্রকাশ পাইছে, তাকে ওনারা স্বাধীনতা দিচ্ছেন যে তুমি চাইলে যে কোনো মুহূর্তে কাজ ছাড়তে পারো। বাট কাজের প্রতি শ্রদ্ধাটা প্রকাশ পাইছে সি নাম্বারে, যে তুমি যেই কাজটা করতেছো সেই কাজটা তো ভালো, অ্যান্ড অনেকদিন হইলো তুমি আমাদের সাথে কাজকর্ম করতেছো। সো তুমি যদি হুট করে চলে যাও তাহলে তো আমাদেরও ভালো লাগবে না। সো এই জিনিসটা এখানে দেখাইছে। নেক্সট, মমতাদি গল্পে কোন বিষয়টা প্রকাশ পাইছে? মমতাদি গল্পে আমাদের যে বিষয়টা প্রকাশ পাইছে সেটা হচ্ছে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ। মূল কথা এইটাই। সো এটা শেষ। নেক্সট বলতেছে যে মমতাদির কাজে সকলে খুশি হলেন কেন? তার কাজে শৃঙ্খলা এবং ক্ষিপ্রতা ছিল, এইটাই। এরপরে হচ্ছে রহিমা তার স্বামীর মৃত্যুতে বাধ্য হয়ে শহরে একটা মেসে রান্নার কাজ নাই। উদ্দীপকের রহিমার সাথে কোন চরিত্রের মিল আছে? অবশ্যই মমতাদি। একেবারে চোখ বন্ধ করে দাগাই দিবা। মমতাদি গল্পে ছেলেটির মুখে বামুন্দি ডাক শুনে মমতাদি চমকে হাসি বন্ধ করলো কেন? আত্মসম্মানে আঘাত লাগছে। যে বামুন্দি, বেসিক্যালি যারা রান্না বান্না করে তারা যদি পুরুষ হয় তাহলে তাদেরকে বামুনদা বলে, আর মেয়ে হইলে বামুন্দি। এখন কথা হইতেছে যে মমতাদি চায় না যে তাকে কেউ এইভাবে বামুন্দি বলে ডাকুক বা তাকে এরকম হচ্ছে ক্ষুদ্রভাবে দেখুক। সো উনি যেই সম্মানটা প্রত্যাশা করেন সেই সম্মানটা বামুন্দি বলে ডাকলে আসলে পান না। এই কারণে উনি চাইছেন যে লেখক ওনাকে দিদি বলে ডাকুক, এবং সেই কারণে বামুন্দি বলে ডাকছে তখন আত্মসম্মানে আঘাত লাগাই উনি চমকে হাসি বন্ধ করছেন। তারপরে বলছে যে বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। এই জিনিসটা দিয়ে কি প্রকাশ পাইছে? তাহলে এই জিনিসটা দিয়ে কোনটা প্রকাশ পাইছে? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার জিনিসটা তো কখনোই এখানে প্রকাশ পায় না। এরপরে হচ্ছে এখানে আমাদের কি হইতে পারে? সতর্কতা। হ্যাঁ, সতর্কতা যতখানি প্রকাশ পাইছে তার থেকেও বেশি প্রকাশ পাইছে মমতা। কারণ আমাদের এইখানে হচ্ছে লেখকের যিনি মা ছিলেন তিনি মমতাদিকে হালকা করে সতর্ক একটু করছেন যে হ্যাঁ, তোমাকে হচ্ছে যদি বেশি এর আশকারা দাও তাহলে বিরক্ত করবে। কিন্তু এই সতর্কতা করার পেছনে মূল কারণটা কি ছিল? যে মমতাদিকে উনি নিজেও ভালোবাসতেন, নিজেও পছন্দ করতেন, এবং তিনিও চাইতেন যে মমতাদি এবং লেখকের ভেতরে এই যে ভাই বোনের যে সুন্দর সম্পর্কটা থাকতেছে সেটা বিদ্যমান থাক। সো মমতাদির প্রতি আমাদের লেখকের মায়ের যে মমতা ভালোবাসাটা ছিল সেই জিনিসটাই মূলত এই কথাটার ভেতর দিয়ে বেশি প্রকাশ পাইছে। উনি নিজের সন্তানের হচ্ছে দুর্নাম করছে কিন্তু মমতাদিকে সাবধান করছে। তাহলে এইখানে সতর্কতার থেকে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট হয়ে প্রকাশ পাইছে সেটা হচ্ছে মমতা। সো অ্যান্সারটা হচ্ছে মমতা। এরপরে নেক্সট, মেঘ না চাইতেই জল প্রবাদটির ভাবার্থ কোন চরিত্রে লক্ষণীয়? কোনো কিছু চাইছি, না চাইতে আমি পেয়ে গেছি, এইটাই তো হইল মেঘ না চাইতে জল, চাওয়ার সাথে সাথে পাওয়া যেটা। সো এইটার সাথে মিল অবশ্যই আমাদের মমতাদি ক্যারেক্টারের আছে, কারণ মমতাদিকে কোনো একটা কথা বলা মানে কাজটা ডান অলরেডি। সো এইখানে মেঘ না চাইতে জল, এটার সাথে মিল হচ্ছে মমতাদির। এরপরে ঘরে আরেকটা জিনিস ছিল, এই আরেকটা জিনিস কে? এইটা হচ্ছে আমাদের মমতাদির যে বছর পাঁচেকের একটা বাচ্চা ছিল, সেই বাচ্চা ছেলেটা। নেক্সট বলতেছে মমতাদের ঘরে বিশৃঙ্খলার অন্ত নেই কেন? কারণ হচ্ছে শ্রীহীনতা। শ্রীহীনতা মানে কি? সুন্দর জিনিসের অভাব। মমতাদের ঘরে যে জিনিসপত্রগুলো ছিল সেইগুলোকে সাজানো গোছানো ঠিকঠাকই আছে, কারণ মমতাদি যে সাজানো গোছানো একজন মানুষ, শৃঙ্খলাপূর্ণ একজন মানুষ, এই কথাটা তো আমরা জানি, স্বীকারও করি। কিন্তু তার ঘরে যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো ভাঙাচোরা, পুরাতন, ময়লা। তাহলে ময়লা জিনিসটা তুমি যতই সাজায় গোছায় রাখো সেই জিনিসটা কিন্তু কখনোই সুন্দর দেখাবে না। এই কারণে আমার অ্যান্সারটা হচ্ছে শ্রীহীনতা। নেক্সট আমার প্রশ্ন হচ্ছে মমতাদি গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণের কোন দিকটা প্রকাশ পাইছে? মানবিক আচরণ করতে বলছে, বারবার একই কথা। তারপরে বলছে ঘরে ঢুকেই মমতাদি ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল কেন? কারণ ছেলেটা অসুস্থ ছিল।
ছেলের জ্বর আসছিল, সে নিজেও সারা রাত ঘুমায় নাই, তাদেরকেও হচ্ছে ঠিকঠাক মতো ঘুমাইতে দেয় নাই। কিন্তু এই যে ঘুমের যে বিষয়টা, এই ঘুমের পেছনে ব্যাকগ্রাউন্ডে মূল কারণটা কি? মূল কারণটা তো হচ্ছে ছেলের অসুস্থতা। সেইখানে আমার অ্যান্সারটা হবে হচ্ছে ছেলেটা অসুস্থ ছিল, সেই কারণে ছেলেটার কি অবস্থা সেটা দেখার জন্য তাড়াতাড়ি করে গায়ে হাত দিছে, জ্বর টর আছে কিনা বা জ্বর গেছে কিনা, এই যে শারীরিক অবস্থাটা চেক করার জন্য। নেক্সট বলতেছে ধোঁয়া ছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন কে? অবশ্যই এটা আমাদের মমতাদি। তারপরে বলছে আমায় বামুন্দি বলো না খোকা, শুধু দিদি বলো। এই উক্তিতে মমতাদি চরিত্রের কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাইছে? আত্মমর্যাদাবোধ। তারপরে বলছে মমতাদি গল্পে মাস্টারের চর খেয়ে কার গালে আঙ্গুলের দাগ হয়েছিল? অবনীর গালে। অবনীরা থাপ্পড় মারছে, গালে দাগ হয়ে গেছে। মমতাদিরাও তার সামনে থাপ্পড় মারছিল এন্ড তার গালেও দাগ হয়েছিল, এবং এই দুইটাকে লেখক মিলাইছে, কম্পেয়ার করছে। তারপরে আমায় ছাড়বেন না, আমার কাজ কি ভালো হচ্ছে না? উক্তিটিতে প্রকাশ পেয়েছে মমতাদির। তাহলে এই যে আমায় ছাড়বেন না, আমার কাজ কি ভালো হচ্ছে না, এই যে আমি যখন কাউকে একটা প্রশ্ন করবো যে আমার কাজটা কি ভালো হচ্ছে না, তখন এখানে কোন জিনিসটা প্রকাশ পাবে? আমার নিজের কাজ নিয়ে আমার ভেতরে একটা সন্দেহ প্রকাশ পাবে তখন, যে আচ্ছা আমি যেটা করতেছি এর থেকে আরো বেটারভাবে করা যায় কিনা। সো এখানে সংশয়ের জিনিসটা প্রকাশ পাইছে। দায়িত্ববোধ, আমি জিজ্ঞেস করতেছি আমার কাজটা ভালো হচ্ছে কিনা, এখানে অবশ্যই আমার দায়িত্ববোধের জিনিস বিষয়টা আসে। কিন্তু আনুগত্য, আমি আনুগত্য প্রকাশ করতেছি, এই জিনিসটা এখানে ম্যান্ডেটরি না, কারণ তার প্রতি আমি অনুগত থাকতেও পারি, নাও থাকতে পারি, কিন্তু আমি আমার কাজের প্রতি দায়িত্বশীল থাকতে পারি। সো কাজের প্রতি দায়িত্বশীলতা আর যে আমাকে হুকুম করতেছে তার প্রতি আনুগত্য, দুইটার ভেতরে আসলে ডিফারেন্স আছে। কারণ আমি যদি অনুগত হই, তাহলে সে যদি আমাকে কখনো উল্টাপাল্টা হুকুম করে আমি সেইটাও বিনা বাক্যে মাইনে নিব। কিন্তু যদি আমি হচ্ছে দায়িত্বশীল হই, তাহলে সে যদি আমাকে কখনো কোনো উল্টাপাল্টা হুকুম দেয়, আমার মালিক, তাহলে আমি সেই কাজটা করার আগে তাকে উল্টা প্রশ্ন করবো যে আপনি যে আমার এই কাজটা করতে বলতেছেন এটা আপনি শিওর তো? সো এই যে আমি অনুগত হওয়া আর দায়িত্বশীল হওয়া, দুইটার ভেতরে কিন্তু একটা পার্থক্য আছে, সূক্ষ্ম একটা রেখা। সো এই জায়গা থেকে আনুগত্যের জায়গাটা এখানে আসে না, মূলত অ্যান্সারটা হবে হচ্ছে 1 এবং 3। নেক্সট প্রশ্ন হচ্ছে উনি তো রাগ করে, এখানে উনি কে? উনি হচ্ছে আমাদের মমতাদির স্বামী। তারপরে বলছে স্কুল পড়ুয়া ছেলেটার কোন আচরণে মমতাদি কৃতার্থ হয়েছিলেন? লেবু চায়ে খাইছিল, সেই কারণে উনি কৃতার্থ হয়েছিলেন, কৃতজ্ঞ হয়েছিলেন, খুশি হয়েছিলেন। মমতাদি গল্পের লেখক দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল কেন? মমতাদের বরের চাকরি হইতেছে না কেন, এই টেনশনে লেখকের দুশ্চিন্তা হয়েছিল। নেক্সট হচ্ছে আত্মসম্মানবোধ ফুটে উঠেছে মমতাদের কোন কথায়? এইখানে ফুটে উঠছে হচ্ছে সত্যি বলছি না কে মারবে। লেখক যখন তাকে জিজ্ঞেস করছে যে আপনার গালে দাগ কিসের, তখন সে বলছে মশা মারতে গালে চড় মারছি। তখন বলছে শিওর কেউ মারে নাই আপনারে? ও আরে না, কে মারবে, মারার মতো মানুষ আছে নাকি? তার মানে সে যে অত্যাচারিত হচ্ছে এই কথাটা সে প্রকাশ করতে চায় না। সংসারের ভেতর সে যে অত্যাচারের শিকার, এই জিনিসটা সে বাইরে প্রকাশ করতে দিতে চায় না, সংসারের জিনিস সে সংসারেই রাখতে চায়। সো এই যে এই জায়গাটাতে অবশ্যই তার আত্মমর্যাদা বোধের যে বিষয়টা, সেই জিনিসটা প্রধান হয়ে উঠছে। নেক্সট হচ্ছে সবাই যদি তোমার মতো ভালোবাসতো, এই বাক্যে কোনটা প্রকাশ পাইছে? আক্ষেপ, আমি কিছু একটা পাই নাই এবং সেটার কারণে আমার ভেতরে যে আফসোসটা, সেই জিনিসটা এখানে প্রকাশ পাইছে। এরপরে বলা হয়েছে জীবনময়ের গলিটা কিরকম ছিল? এটা ছিল বেসিক্যালি জমালয়ের মতো। জমালয় মানে কি? জমের যে এখানে অবস্থান, যে এখানে বসবাস, সেইটা। সো এখানে জমালয়ের সাথে তুলনা করা হয়েছে। স্বর্গপুরী মানে তো স্বর্গ, খুবই সুখ শান্তির জায়গা, কিন্তু এটা তো সুখ শান্তির জায়গা ছিল না। প্রেতপুরী মানে ভূতের বাড়ি, এটা ভূতের বাড়ির সাথে তুলনা করে নাই, জমের বাড়ির সাথে তুলনা করছে। পিত্রালয় মানে তো হচ্ছে বাপের বাড়ি, সো এটাও না। বেসিক্যালি অ্যান্সার হচ্ছে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে আশাতীত মানে আশার থেকেও অতিরিক্ত বেতন দেওয়ায় মমতাদি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে? কোনো কিছুই করে নাই, সে কথা না বলে কৃতজ্ঞতা প্রকাশ করছে, খুব সব ছিল, কিছুই হয় নাই। নেক্সট হচ্ছে ভাবিস না তোকে খুব ভালোবাসবে, মা মা হচ্ছে এ কথা বলেছিল কারণ এইখানে হচ্ছে আমাদের ছেলেটা মন খারাপ করছিল যে সে যখন হচ্ছে মমতাদির কাছে গেছে, মমতাদি তারা পাত্তা দেয় নাই, এটার কারণে আমাদের যে লেখক তার মনটা হালকা পাতলা খারাপ হয়েছে। অ্যান্ড তারপরে হচ্ছে সে স্নেহ প্রত্যাশী ছিল, অবশ্যই সে স্নেহ প্রত্যাশী ছিল, কিন্তু সে কি হচ্ছে আবদার করছিল? না, সে কখনো আবদার করে নাই, সে জাস্ট আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, কখনো মুখ ফুটে বলা নাই। সো এই যে 1 আর 2 এটা হচ্ছে সঠিক অ্যান্সার, সঠিক উত্তর হচ্ছে বি 1 2। তারপরে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, বলা হয়েছে যে জমিদারের বয়স প্রায় 60 বছর, আগের মতো আর ভালো কাজ করতে পারে না বলে তার গৃহকর্ত্রী তাকে কাজে আসতে নিষেধ করে দিল, কিন্তু এবারের ছোট ছেলেটিকে সে খুব ভালোবাসে, তাই মাঝে মাঝে ছেলেটিকে একটু আদর করতে যায়। সো এখানে কাজ করতে করতে বয়স হয়ে গেছে, বা কোনো একটা বয়সই তো হয়েছে, 60 বছর বয়স হয়ে গেছে। সো ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না, কিন্তু ওই যে যে বাচ্চাটা ছিল সে তার সাথে তো মানে অনেক দিন এক জায়গায় একটা মানুষের সাথে থাকলে স্নেহ মায়া মমতার সম্পর্ক গড়ে ওঠে। তো তার প্রতি যে স্নেহ মায়ার সম্পর্কটা আছে সেইটার কারণে সেইটা সে ভুলতে পারতেছে না, এবং মাঝে মধ্যে তাকে হচ্ছে একটু দেখতে যায়, একটু আদর করতে যায়। তাহলে এটা কোন চরিত্রকে স্মরণ করা দেয়? এটা অবশ্যই আমাদের মমতাদের চরিত্রটার সাথে সাদৃশ্যপূর্ণ। এখন হচ্ছে নেক্সট কোশ্চেন, উদ্দীপকটা সেম এবং প্রশ্নে বলা হচ্ছে যে উভয় চরিত্রের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আত্মমর্যাদায়।
এখানে বেসিক্যালি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে মমতা দিদি তো কাজ করতো। সো এখানে আমাদের যে জমিলা ছিল সে এক সময় কাজ করতো, এখন যদিও কাজ করতেছে না, বাট সে আত্মনির্ভরশীল এক সময় ছিল। অ্যান্ড এখানে অতি বিনয়ের বিষয়টা এইখানেও নাই, মমতা দি গল্পের ভেতরেও নাই। বাট আত্মমর্যাদার যে বিষয়টা সেইটা কিন্তু আমাদের এইখানে নাই, বাট আমাদের যে মমতা দি গল্পটা সেই গল্পটার ভেতর ছিল। যেরকম মমতা দি গল্পের ভেতরে দেখা গেছে যদি লেখকের মা বলতো যে খোকা উঠে আয়, তাইলে কিন্তু মমতা দি কোনোভাবেই আর হচ্ছে পরের দিন কাজ করতে যাইতো না। বাট এইখানে তাকে কাজে আসতে নিষেধ করার পরও সে বারবার স্নেহের টানে ওই ছেলেটাকে দেখতে বারবার করে যে এখানে কাজ করতো সেই বাড়িতে ফেরত যাইতেছে। সো আত্মমর্যাদার জিনিসটা এইখানে অনুপস্থিত। সুতরাং আমার সঠিক উত্তরটা হবে হচ্ছে বি, 2 নাম্বার। এরপরে প্রশ্ন হচ্ছে সে এমনভাবে হাসলো যে লজ্জা পেলাম। এখানে হচ্ছে আমাদের কার লজ্জা পাওয়ার কথা বলা হয়েছে? সো বেসিক্যালি এখানে আমার যার লজ্জা পাওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের লেখক। মমতা দি হাসছে এবং আমাদের লেখক লজ্জা পাইছে। এরপরে বলা হয়েছে যে এত কথা কইতে পারে আপনার ছেলে, মমতাদির এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য হলো। দেখো এই উক্তিটা কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন রকমভাবে আসতেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে যে এটার অপশনের ভিতরে একটু মারপ্যাচ করে দিচ্ছে। এখন এই যে এখানে এই যে উক্তিটা, এখানে মূল বিষয়টা হচ্ছে ছেলেটা অনেক কথা বলে, কথা সত্য। ছেলেটা অনেক মিশুক, এটাও কথা সত্য। ছেলেটা ভীষণ স্নেহকাতর, এটাও তো সত্য। তাহলে এখানে আমার অ্যান্সারটা কিন্তু 3টাই হবে। এইখানে আমার যেই উদ্দীপক না, আমাকে যে বহুপদী প্রশ্নটা দিয়েছে সেইখানে অপশনের উপর বেস করে দেখা যাচ্ছে অ্যান্সারটা আমার 3টাই হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে মা কিভাবে বুঝেছিলেন যে মমতাদি ছেলেটিকে খুব ভালোবাসবে? তার চাহনি দেখে। মমতাদির চোখে মুখে উপচে পড়া স্নেহ ছিল, তো তার চাহনি দেখেই মা বুঝছিলেন যে পরবর্তীতে এই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসবে। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতো ক্লাসটা। আশা করি ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে। অ্যান্ড এই অধ্যায়টা শেষ করার পরে বা ভিডিওটা শেষ করার পরে তোমাদের জন্য মমতাদি সম্পর্কিত যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করাটা আরও অনেক বেশি সহজ হবে। এবং যদি তোমাদের জন্য এই জিনিসটা একটুও কাজে লাগে তাহলেই আমাদের যে আজকের এই পরিশ্রমটা আসলে সার্থক বলে আমরা মনে করব। সো ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আবারও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনার ভেতরেই থাকো, উদ্ভাসের সাথেই থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।